পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র। শ্রদ্ধা জানাবেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাই চৌধুরী। শ্রদ্ধা জানাবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রঞ্জু কর। এবার শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের পার্টির প্রাক্তন জেলা সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য কমরেড অমল হালদার। করবেন পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড সৈয়দ হোসেন। শ্রদ্ধা জানাবেন আমাদের পার্টির প্রবীণ নেতা কমরেড অরিন্দম কণা। এবার শ্রদ্ধা জানাবেন আমাদের শহীদ কমরেড প্রদীপ তার মা সুদীপ। আর শ্রদ্ধা জানাবেন আমাদের শহীদ কমরেড প্রদীপ তার স্ত্রী কমরেড চিত্রলেখা। শ্রদ্ধা জানাবেন আমাদের শহীদ কমরেড কমল গায়নের স্ত্রী কমরেড কাকুলি রায়। শ্রদ্ধা জানাবেন আমাদের শহীদ কমরেড প্রদীপ তার কন্যা কমরেড পিঠা তার। এবার শ্রদ্ধা জানাবেন আমাদের প্রিয় নেতা শহীদ কমরেড প্রদীপ তার ভাই কমরেড প্রবীর তার। শ্রদ্ধা জানাবেন পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড গণেশ চৌধুরী। শ্রদ্ধা জানাবেন পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুকান্ত কোনার। শ্রদ্ধা জানাবেন আমাদের পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড তাপস সরকার। শ্রদ্ধা জানাবেন পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সমর ঘোষ। কমরেড সাধনা মল্লিক। কমরেড সুদীপ্ত বাগচি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুদীপ্ত বাগচি। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড তাপস চ্যাটার্জি। এবার আমি আমাদের পার্টির যারা জেলা কমিটির সদস্য আছেন তাদেরকে আমি একে একে এসে বিনম্রভাবে আমাদের প্রিয় দুই শহীদ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। এখন শ্রদ্ধা জানাবেন আমাদের পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অপূর্ব চ্যাটার্জি। এখন শ্রদ্ধা জানাবেন আমাদের পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুকুল শিকদার।
এখন শ্রদ্ধা জানাবেন আমাদের অফিসের পার্টি শাখার সম্পাদক কমরেড গৌরহরি দত্ত এবং অন্যান্যরা। তাতেই ছিল আচ্ছা, আমাদের যারা বিভিন্ন গণফ্রন্ট, ছাত্র ফ্রন্টের অনির্বাণ রায়চৌধুরী, যুব ফ্রন্টের অয়নাংশু সরকার, মহিলা ফ্রন্টের সুপর্ণা ব্যানার্জি, এবিপিটিএ পক্ষে অভিজিৎ ভঞ্জ, এবিটিএ পক্ষে সুদীপ্ত গুপ্ত এবং আইনজীবী ফ্রন্টের পক্ষে কমরেড তাপস ব্যানার্জি, আমাদের আদিবাসী লোকশিল্পী সংঘের পক্ষে কমরেড কাজল রায়, গণনাট্যের পক্ষে কমরেড পূজন সেনগুপ্ত, এরা একে একে এসে মাল্যদান করবেন। বস্তি ফ্রন্টের পক্ষে কমরেড অরিন্দম মৌলিক, কমরেড সুবোধ প্রসাদ শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। গণতান্ত্রিক লেখক শিল্পী সমাজের পক্ষে কমরেড বিকাশ বিশ্বাস। আচ্ছা, আমরা আমাদের শ্রদ্ধা নিবেদনের কাজ প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা শেষ করছি। যারা দাঁড়িয়ে আছেন আমি সেই কমরেডদের অনুরোধ করবো এখান থেকে সরে বসে পড়ুন। আপনারা সকলে সামনে কেউ দাঁড়াবেন না, আপনারা বসে পড়ুন। এখন সঙ্গীত পরিবেশন করবেন কমরেড শুভপ্রসাদ নন্দী মজুমদার। জেলা সম্পাদক মন্ডলীর যারা সদস্য আছেন তারা মঞ্চে চলে আসবেন।
Hello, 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 hello. এবারের এই স্মরণ সভা এখানে হওয়ার পরে সেই দিনটির কথা বেশি করে মনে করছে। সেই দিনটি নৃশংস আক্রমণের দিন এবং বীরত্বের এক বিরল দৃষ্টান্ত স্থাপনের দিন। যে 70 দশকে বীর যোদ্ধাদের নির্মূল দক্ষতার সৃষ্টিতে দেখা হয়েছিল সেখানে রক্তে ধোয়ালি চেতনায় ভাঙছে আঘাত, চেতনায় ভাঙছে আঘাত, চেতনায় ভাঙছে আঘাত, দুরন্ত সূর্যি, দুরন্ত সূর্যি, সে আমার রক্তে ধোয়ালি চেতনায় ভাঙছে আঘাত, চেতনায় ভাঙছে আঘাত, চেতনায় ভাঙছে আঘাত, দুরন্ত সূর্যি, দুরন্ত সূর্যি, আমার ঘর ভেঙেছে সরল আছে, আমার ঘর ভেঙেছে সরল আছে। ভাই খেলে ভাই এসব তাঙ্গিয়ে সেখানে পড়াতে ভাই খেলে ভাই এসব তাঙ্গিয়ে সেখানে পড়াতে সে আমার ভক্তি ধোয়ালি চেতনায় ভাঙছে আঘাত, চেতনায় ভাঙছে আঘাত, চেতনায় ভাঙছে আঘাত, দুরন্ত সঙ্গীত, দুরন্ত সঙ্গীত, আমার ঘর ভেঙেছে সর্বনাশী, আমার ঘর ভেঙেছে সর্বনাশী। ইতিহাসে যজমানরা আমাদের রক্তে ঘামে অবিচল শিক্ষায়, অবিচল সংস্কৃতি। ইতিহাসে যজমানরা আমাদের রক্তে ঘামে অবিচল শিক্ষায়, অবিচল সংস্কৃতি। সে আমার রক্তে ধোয়ালি চেতনায় ভাঙছে আঘাত, চেতনায় ভাঙছে আঘাত, চেতনায় ভাঙছে আঘাত, দুরন্ত সূর্যি, দুরন্ত সূর্যি, আমার ঘর ভেঙেছে সরল আছে, আমার ঘর ভেঙেছে সরল আছে, আমার ঘর ভেঙেছে সরল আছে। এগুলো আমাদের জানি তারা আমাদের ঘর ভাঙার চেষ্টা করেছিল, পারেনি। আমরা বিভিন্ন প্রতিশোধে বিভিন্ন সুযোগে জমায় করেছি। আজ এই গোটা অঞ্চল জুড়ে পরপক্ষ নিশ্চিত হয়েছে সেই সময় সংস্কৃত সরকার স্পষ্ট করেছি
Pura Jaya, Pura Jaya, Vikram Jaya, Pura Jaya, Vikram Jaya, Vikram Jaya, Pura Ora Amma Kirta, Aishidaya, Vikram Pura Jaya. এখন আমরা আমাদের দুই বীর সেনানী শহীদ কমরেড প্রদীপ রায় এবং কমরেড কমল রায়ের সামনে আমরা উঠে দাঁড়িয়ে এক মিনিট বিরতি নেব। ঠিক আছে, আজকের এই স্মরণ সমাবেশে উপস্থিত আছেন আমাদের অন্যতম প্রিয় নেতা এবং শহীদ কমরেড প্রদীপ তার মা কমরেড ছায়ারানিতা। তিনি অন্যান্য বারের মতন এবার গণশক্তি পত্রিকার সংগ্রামী তহবিলে 10,000 টাকা দেবেন।
মনে করেন যে তিনি বলেছেন যে আমার দুই পুত্র শহীদ কমরেড প্রদীপ্তা এবং কমরেড কমল গায়েনের স্মৃতির উদ্দেশ্যে দৈনিক গণশক্তি পত্রিকার সংগ্রামী তহবিলে তার স্বামী বিশ্বনাথ রায়ের পেনশন থেকে তিনি 10,000 টাকা আমাদের পার্টির রাজ্য সম্পাদক পার্টি পলিট ব্যুরোর সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র হাতে তুলে দিচ্ছেন। এবার আজকের এই সভার সভাপতি শ্রদ্ধেয় কমরেড অচিন্ত মল্লিক আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য রাজ্য কমিটি সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র, আমাদের পার্টির দুই কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস, কমরেড রঞ্জু কর এবং কমরেড প্রদীপ, কমরেড কমলদার পরিবারের সদস্যগণ, কমরেড প্রদীপের স্ত্রী, কমরেড প্রদীপের কন্যা পৃথা, আমাদের কন্যা সম, কমরেড কমলদার স্ত্রী কাকলি, আমাদের ভগিনী, এবং আমার সহকর্মীগণ, কমরেড প্রদীপ, কমরেড কমলদার স্মরণসভায় আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে লাল সালাম অভিনন্দন জানাই। আমি আমার কথার শুরুতে কমরেড প্রদীপ, কমরেড কমলদার যে অমর স্মৃতি, সেই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমরা শহীদ স্মরণ সভা, শহীদ স্মরণ সমাবেশ আমরা করি শুধু সেই শহীদের যারা তাদের নিজেদের জীবন কোরবানি দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, তাদের জীবনের সেই আত্মত্যাগ তাকে যেমন নতুন করে আমরা স্মরণ করতে চাই, ঠিক তেমনি আমাদের নিজেদের জন্য আমরা যারা সেই শহীদের কমরেড প্রদীপ, কমরেড কমলদার ফেলে যাওয়া যে কাজ, যে অমাত্য কাজ, আগামী দিনে লড়াই আন্দোলনকে এগিয়ে চলার যে ব্যাটন আমাদের হাতে তারা তুলে দিয়ে গেছেন, সেই ব্যাটন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা স্থির থাকতে পারছি কিনা। আমরা কমরেড প্রদীপ, কমরেড কমলদার যে লক্ষ্যে, যে স্বপ্নে, সবকিছুকে ভুলে গিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে মৃত্যু অবধারিত জেনেও সেদিন তারা ছুটে এসেছিলেন বর্ধমান হাসপাতাল থেকে আমাদের এই দোয়ানদিঘি পার্টি অফিসের কাছে, এবং সেখানে তৃণমূলের দুষ্কৃতিকার তারা নির্মম ভাবে প্রথমে প্রদীপকে, কি নৃশংসতা, যারা সেদিন দেখেছেন, অনেক কমরেড এখানে হয়তো আছেন, সেদিনের সেই দৃশ্য দেখার মতো তখন সেই বয়স হয়নি, সেই সময় হয়নি। আজ থেকে 10 বছর আগের ঘটনা। তাদেরকে সেখানে শহীদের মৃত্যুবরণ করতে হয়, তারপরে কমলদাকেও তারা, যাতে কোনো আই উইটনেস না থাকে, কোনো
জীবন্ত সাক্ষী না থাকে চোখের সামনে, ফলে কমলদাকেও তারা খুন করে সেই একই নৃশংসতা। ফলে এই 22শে ফেব্রুয়ারি আমাদের কাছে যেমন একটা গভীর যন্ত্রণার দিন, গভীর বেদনার দিন, শোকের দিন নিশ্চিত ভাবে, কিন্তু আমরা কমিউনিস্টরা শোক, যন্ত্রণা, বেদনা এই সব কিছুকে আমরা শপথের মধ্যে দিই সেই শহীদদের আরাধ্য কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিজেদের আরো কত বেশি নিয়োজিত করতে পারি, আরো কত বেশি তাদের দেখানো পথে অনুসরণ করতে পারি। আমরা যেন মনে করতে পারি যে আমাদের জীবন থাকতে আমরা শেষ দিন পর্যন্ত তোমাদের মতো যাতে লড়াই করতে পারি। কমরেড প্রদীপ, কমরেড কমলদা, আমাদের যখন যদি কখনো পা পিছলে যায়, আমাদের যদি কখনো ভুল ভ্রান্তি ঘটে, আমাদের যদি কখনো পিছু টান আসে, আমরা এই স্মরণ সবাই দাঁড়িয়ে বলতে চাই যে কমরেড প্রদীপ, কমরেড কমলদা, তোমরা আমাদের হাত ধরে আলো দেখিয়ে দিও সোজা রাস্তায় যেতে, মানুষের মুক্তির সংগ্রামের রাস্তা, যে রাস্তায় যেতে গিয়ে তোমরা তোমাদের জীবনকে কুরবানি দিয়েছ, সেই রাস্তায় যাতে আমরা স্থির থাকতে পারি, সেই লক্ষ্যে আমরা এই স্মরণ সভায় মিলিত হয়েছি। 10টা বছরে অনেক পরিবর্তন ঘটে গেছে দেশের, রাজ্যের। আমি সব কথায় যাব না, নেতৃত্ব আছেন বলব। আমি শুধু দুটো একটা কথা আমি আপনাদের সামনে রাখতে চাই। আজকের কমরেড প্রদীপ, কমরেড কমলদা তাদের এই স্মরণ সভায় দাঁড়িয়ে, কমলদা আমাদের থেকে বয়সে অনেক বড় ছিলেন ঠিক, কিন্তু আমাদের সাথে আর কমরেড প্রদীপ ঠিক আমার পরে 1981 সালে আমি যখন ডিওয়াইএফআই জেলা কমিটির সম্পাদক হই যুব ফ্রন্টের, আর 89 সালে মার্চ মাসে এই হাটগোবিন্দপুরের সম্মেলনে যখন জেলা যুব ফ্রন্ট থেকে বিদায় গ্রহণ করি, কমরেড প্রদীপ সেই সময় জেলা যুব ফ্রন্টের জেলা সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করে। ফলে অন্যরকম সম্পর্কের মধ্যেই আমরা ছিলাম 10টা বছরে। সেদিন যারা প্রদীপকে খুন করেছিল এখনো তাদের কোনো শাস্তি হয়নি। আমরা বিশ্বাসও করি না এইসব শ্রেণী বিভক্ত একটা সমাজে আদালত, বিচার ব্যবস্থা মানুষের পক্ষে, সত্যের পক্ষে থাকবে, আমরা কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে কখনো মনে করি না, বিশ্বাস করি না। কিন্তু আজকে তারা হচ্ছে যারা কমরেড প্রদীপ, কমরেড কমলদাকে সেদিন খুন করেছিল, আমি জিজ্ঞেস করতে চাই তাদের, যদি তারা তাদের আশেপাশে কেউ তো আছেন, নিশ্চিত ভাবেই আছে। এই এলাকার পার্টি অফিস দখল হয়ে গেছিল শহীদ ভবন, আবার তারপরে আমরা সেই অফিস আবার জীবন্ত করেছি। প্রতি মুহূর্তে প্রাণচঞ্চল থাকে মানুষের কর্মতৎপরতা। কিন্তু যারা সেদিন খুন করেছিল, এই এলাকায় সন্ত্রাস তৈরি করে আমাদের কমরেডদের এলাকা থেকে বিতাড়িত করেছিল, তারা সুখে আছেন তো আজকে? তারা খুব ভালো আছেন আজকে? না, নিজেদের মধ্যে গোপনে আলোচনা করছেন যে তাদের কি হবে। কেউ ভালো নেই তো। বেরোছিল প্রদীপকে, কমরেড কমলদাকে খুন করে এই এলাকায় তারা সুখের রাজত্ব করবে আজীবন, সারাটা জীবন।
ইতিহাসের একটা গতি আছে, আর সেই গতিকে নিয়ন্ত্রণ করে মানুষ। গোটা পশ্চিম বাংলায়, গোটা দেশে, আমি আমাদের রাজ্যের কথা বলছি, আমাদের জেলার কথাই বলছি, আমি এই সদর এলাকার কথা বলছি। এই এলাকার ইতিহাস তৈরিতে, ইতিহাসের গতিতে এই এলাকার মানুষই নিয়ন্ত্রণ করে থাকে। আজকে তারা ভাবছেন, যারা খুন করেছিলেন, যে পারস্পরিক তাদের নিজেদের গোলমালের কারণে এতে প্রায় প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। তাদের পার্টি অফিস নাকি বন্ধ হয়ে গেছিল মাঝখানে, যা শুনেছি। ওই বিজেপি বলে যে নতুন দলটা এসছে লোক ঠকানোর জন্য, তৃণমূল বিজেপি সব নেতারা বলবেন একই, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, একটা মালিক দুটো দোকান আর কি, যে দোকানে খদ্দের যায় মালিকের সেটাই লাভ। আজকে তারা ভাবছেন তাদের অফিস দখল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, যে তারা বাঁচবেন কিনা। গোটা পশ্চিম বাংলা জুড়ে প্রতিদিন নিজেদের হাতে, অন্য কারণ অন্তর্দ্বন্দ্ব, তারা জেলে যাচ্ছেন, খুন হচ্ছেন প্রতিদিন, রোজগার ভালো, দলটা উঠে যাওয়ার জায়গাতে। তারা ভাবতে শুরু করেছেন এই এলাকার যারা প্রদীপকে খুন করেছিল, কমলদাকে খুন করেছিল, তারা ভাবছেন যে কি হবে এরপরে, কোথায় যাব, কি করব। আর তো 3টে মাস, তার আগে দলটা উঠে যাবে, সেটা তো অন্য কথা। 3 মাস পর তার কোথাও থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। তারপর কি করবেন তারা? মানে সামগ্রিক ভাবে গোটা ইতিহাসের গতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে, এটাই নিয়ম, বিজ্ঞান। তাকে ঠেকানোর ক্ষমতা, তাকে আটকানোর ক্ষমতা কয়েকটা সমাজ বিরোধী, কয়েকটা খুনি বদমাইশদের থাকতে পারে না। এই এলাকার মানুষও তা বদলে দেওয়ার লক্ষ্যে তারা প্রতিদিন লড়াই সংগ্রামের ময়দানে বেশি বেশি করে জড়ো হচ্ছে। এই এলাকায় নতুন নতুন মানুষ আমাদের সঙ্গে তারা রাস্তা হাঁটছেন, পথ হাঁটছেন। ওটা জেলা জুড়ে আজকে বর্তমান পূর্ব বর্ধমান জেলা লড়াই সংগ্রামের ময়দানে প্রতিদিন আমাদের ডাকে, লাল ঝান্ডার ডাকে নতুন মানুষ হাজারে হাজারে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। গত 2 তারিখে ফেব্রুয়ারি মাসে বর্ধমান জেলায় যে সমাবেশ আমাদের পার্টি জেলা কমিটির ডাকে হয়েছিল, একটা মাত্র মানুষ ছিলেন যিনি হচ্ছেন আমাদের জেলার, ছিলেন না, আমাদের রাজ্যের নন, তিনি প্রধান বক্তা যিনি ছিলেন আমাদের পার্টি পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার। বাকি সব ছিলেন আমাদের জেলার। বর্তমানে মানুষ বলেছেন এত বড় সমাবেশ, এত বড় মিছিল আমরা দেখি, কোটি কোটি টাকা খরচা করে তৃণমূল, কংগ্রেস, বিজেপি তারা মিছিল করে, মিটিং করে। কোথায় ছিল লাল ঝান্ডায় এত মানুষ? স্টেশন থেকে গোটা বীরহাটা ব্রিজ পেরিয়ে গোটা রাস্তা হচ্ছে মানুষে গিজগিজ করছে, গোটা রাস্তা দখল মানুষেরা। দিন পাল্টাচ্ছে, লাল ঝান্ডার প্রতি মানুষের আস্থা বাড়ছে। আজকে প্রদীপ তার কমরেড কমল গায়নের স্মরণ সভায় দাঁড়িয়ে আমাদের এই শপথ দিতে হবে যে লাল ঝান্ডার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস প্রতিদিন তৈরি হচ্ছে, তাকে আরো সংহত করতে হবে, তাকে আরো সুদৃঢ় করতে হবে, তাকে আরো প্রসারিত করতে হবে। আগামী দিনে নতুন ভবিষ্যৎ ছিনিয়ে আনার জন্য আরো অনেক বেশি মানুষকে আমাদের জয় করে নিয়ে আসতে হবে। তবেই আমরা কমরেড প্রদীপ, কমরেড কমলদার স্মৃতির প্রতি আমরা প্রকৃত অর্থে শ্রদ্ধা নিবেদন করতে পারবো। এই কথা বলে আপনাদের সকলকে আবার অভিনন্দন জানিয়ে কমরেড প্রদীপ, কমরেড কমলদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। এবং এরপরে আমাদের জেলা পার্টির প্রাক্তন সম্পাদক, পার্টি রাজ্য কমিটির সদস্য, আদর্শিক কৃষক সভার সম্পাদক কমরেড অমল আল্লাহকে বলার জন্য আহ্বান করছি। মাইকে গন্ডগোল করছে। কমরেড সভাপতি,
মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ, আজকে সবাই উপস্থিত মা বোনেরা এবং বন্ধুগণ, সর্বপ্রথম কমরেড প্রদীপ্তা এবং কমরেড কমল গায়নের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই দিনটা 12 সালে আজও পর্যন্ত মনে আছে, জীবনে তা ভোলানো। সকালবেলা টেলিফোন, কমরেড প্রদীপ, কমলদা এই এলাকা চেনা জায়গা, ইচ্ছা করলে তারা পালাতে পারতেন, সামনে পুকুরে ঝাঁপ দিতে পারতেন। সেই ঘটনা স্মরণে আছে, আমরা কেউ ভুলতে পারবো না। তৃণমূল কংগ্রেস এই আক্রমণ আমরা কখনো ভুলিনি, আমরা ভুলব না। কমরেড প্রদীপ, কমরেড কমলদা শুধু নয়, কত কমরেডের জীবন গেছে, কত কমরেডের বাড়ির উপরে হামলা হয়েছে, মিথ্যা মামলায় দীর্ঘদিন জেলে থাকতে, ঘর বাড়ি লুট হয়েছে, জমি চাষ করতে দেয়নি। বাড়িতে যখন আক্রমণ হয়েছে, বাড়ির মেয়েদিকে পর্যন্ত ছেড়ে কথা কয়নি। 3 বছরের নাতনি উঠোনে খেলা করছে, লুট করে যাওয়ার পর তাকে একটা লাথি মেরেছে বাচ্চা মেয়ে। কত ঘটনা, কত আক্রমণ আমরা সহ্য করে গেছি। আসুন প্রতিরোধ গড়ে তুলি, নাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। কিছুদিন পর দেখলাম পঞ্চায়েতের নির্বাচন, কোন জায়গায় ভোট করতে দিল। বর্তমান পৌরসভা নির্বাচন হলো, কার্যত কোনো ভোট করতে দিল না। বর্তমান পৌরসভা নির্বাচন, একটার পর একটা নির্বাচন, প্রত্যেকটি বুথে বুথে গুন্ডাম, ভোট দখল, কত ঘটনার সাক্ষী আমরা সকলে। গণতন্ত্রের উপরে আক্রমণ প্রথম তো নেমে আসে আমাদের উপরে। আমরা যারা প্রতিবাদ করি, প্রতিরোধ করি, আমাদের উপরেই নেমে আসে আক্রমণ। লাল ঝান্ডার উপর আক্রমণ নেমে আসে। যখন লাল ঝান্ডা আক্রমণে আক্রান্ত হয়, আহত হয়, আস্তে আস্তে আক্রমণ নেমে আসে জনগণের উপর। ইতিহাসের এটাই শিক্ষা। প্রদীপ্তা কমল গায়ে লড়াই করেছিলেন, তাদের মৃত্যুর পর আক্রমণ আস্তে আস্তে নেমে এলো জনগণের উপরে। আক্রমণ নামলো কৃষকের উপর, আক্রমণ নামলো শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, সর্বস্তরের খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ আস্তে আস্তে নামতে আরম্ভ করলো। আমরা তখন মানুষের কাছে বারে বারে কথা আমরা বলেছি, এই আক্রমণ, এই তীব্র আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ ছাড়া কোনো পথ নেই। সব মানুষকে সেদিন আমরা বোঝাতে পারিনি, মানুষ প্রথমে তা বুঝতে পারেনি। যখন তার উপর আক্রমণ বেড়ে, যখন ধানের দামটা হয়ে গেছে 1200-1300 টাকা কুইন্টাল, ফরিদের কাছে ধান বিক্রি করতে যখন বাধ্য হচ্ছে, সরকার নির্ধারিত মূল্য যখন পাচ্ছে না, যারা আলু চাষি কার্যত বছরের পর বছর আলুতে লোকসান ঠকছে, প্রত্যেক বিঘাতে কয়েক হাজার টাকা করে লোকসান। এবছর আলু চাষিরা 9 থেকে 10,000 টাকা লোকসান বিঘেতে। অনেক চড়া দামে বীজ কিনে চাষ করেছিলেন, এখন মহাজনের দেনা শোধ করতে পারবেন না, তার জীবনে নেমে আসছে অন্ধকার। ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গে 225 জন কৃষক আত্মহত্যা করে মারা গেছে তৃণমূল কংগ্রেসের আমলে। আমরা তার তালিকা পাঠিয়েছি।
মুখ্যমন্ত্রীর কাছে, সমস্ত সাংবাদিকদের কাছে নাম ঠিকানা, কেমন করে মারা গেছে সব আমরা জানিয়েছি, কিন্তু কোন আত্মহত্যা তিনি স্বীকার করেন। আক্রমণ বাড়ছে কৃষকের উপর, আক্রমণ বাড়ছে শ্রমিকদের উপরে, কাজ নেই, যারা কাজ করছেন তারা কাজ হারাচ্ছেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ। যারা যুবক তারা আজকে এসএসসি টেট থেকে বঞ্চিত, আজকে কথা বলবেন, কথা বলতে পারবেন না। চাকরি চাইতে গেলে কেমন ভাবে আক্রমণ হয় দেখলেন তো 11 তারিখে টেলিভিশনে দেখেছেন। সেদিন টিভি দেখাতে বাধ্য হয়েছিল, অত বড় ঘটনা, কেমন করে মেয়েদের উপরে লাঠি পেটানো, ছেলেদের উপর লাঠি পেটানো, অসহায়, হাতে কিছু নেই, তারা খুন করতে যায়নি, আক্রমণ করতে যায়নি, চাকরি চাইতে গেছে। কি মা মহিদুল নামে একজন কমরেড তিনি মারা গেলেন। গণতন্ত্রের উপর আক্রমণ প্রতিদিন বেড়েছে। আজকে ছাত্রদের উপর আক্রমণ তীব্রভাবে চলছে। ভর্তি হতে গেলে টাকা, পরীক্ষা রেজাল্ট বেরোচ্ছে, আজকে সব ক্ষেত্রে ছাত্রদের উপর চলছে আক্রমণ। কলেজ ইউনিভার্সিটিতে আজকে শিক্ষার কোনো পরিবেশ নেই। গোটা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে সব জায়গায় কে করলো? আজকে সরকার। গণতন্ত্রের উপরে যখন আক্রমণ আসে তখন সব মানুষকে বলেছিলাম এই আক্রমণ ধীরে ধীরে আপনার উপরে নেমে আসবে। আজকে মানুষ তার জীবনের অভিজ্ঞতা অনেকটা বুঝতে পারছেন বলেই আজকে নৌকা টলমল। যারা প্রদীপ্তা কমল গায়নকে খুন করেছিলেন তাদের জিজ্ঞেস করি এই পার্টিটা থাকবে তো? কি অবস্থা আজকে আপনাদের পার্টি? ইতিমধ্যে জনগণ বলতে আরম্ভ করেছে এই পার্টিটা লাখে এবার উঠে যাবে। প্রতিদিনই তো দল পরিবর্তন করে পালাচ্ছে বিজেপিতে। টিভি খুললে একজন কেউ চলে যাচ্ছে, আর কিছু লোক পাঁচিলের ওপর উঠে বসে আছে, পাঁচিলের ওপরে কোন দিকে লাভ মারবে খুঁজছে। ওটা পশ্চিমবঙ্গের কিছু আমরা দেখতে পাচ্ছি। গতকাল থেকে লোকে ঠাট্টা করে বলছে আচ্ছা ভোট এসে গেছে না, কি বলুন দেখিনি? বলছে কেন? চায়ের দোকানে। বলছে ভোট এসে গেছে, এই যে সিবিআই নাকি ঘোরাঘুরি করছে গো। ভোট এলেই সিবিআই ঘুম ভাঙে, তারপর ভোট চুকে যাবার পর সিবিআই তখন শীত ঘুমে চলে যায়। গত লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন মোদীজি, অমিত শাহ, যে আমরা জেতার পর 3 মাসের মধ্যে ব্যবস্থা নেব, 10,000 টাকা উদ্ধার করে দেবো। কিচ্ছু করেনি, জনগণকে ভাঁওতা দিয়েছিলেন। বন্ধুগণ, আজকে তৃণমূলের আক্রমণ তীব্র হয়েছে। আর সেই আক্রমণ থেকে বাঁচবার জন্য কিছু মানুষ মনে করেছিলেন গত লোকসভা নির্বাচনে বাঁচবার জন্য বোধহয় বিজেপি করাটাই ভালো। কেউ কেউ বিজেপিকে ভোট দিয়েছিলেন গোপনে গোপনে। আজকে সেই মানুষগুলো বুঝতে পারছেন বিজেপিকে জেনে। লোকসভায় বুঝতে পারেননি, আজকে বুঝতে পারছেন। আজকে কি হাল আজকে গোটা ভারতবর্ষে বিজেপি দেখতে পাচ্ছেন তো। দিল্লিতে চলছে কৃষক আন্দোলন। যে কৃষি আইন তারা পাস করেছেন, এই আইন যখন শুরু হবে প্রয়োগ আমরা বাঁচতে পারবো না। আজকে জিনিসপত্রের দাম কি বাড়া দেখছেন, চচ্চর করে জিনিসপত্রের দাম আরো বাড়বে। বন্ধুগণ, পেট্রোল ডিজেল, আজকে গ্যাসের দাম প্রতিদিন বাড়ছে, সবই তো দেখছে অভিজ্ঞতা। এই আইন পাস হওয়ার পর 1955 সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন, যে আইনের বলে আমাদের দেশের মজুদটা কালোবাজারি কেউ করতে পারতেন না। 20টা ফসল, ধান, গম, চাল, আমাদের দেশের তেল, ডাল, চিনি, পেঁয়াজ, আলু, এসব কেউ পারতেন না। আজকে সেই আইন তুলে দেওয়া আদানি আম্বানির স্বার্থে। এবার মজুদ করবে, বাজারে কৃত্রিম অভাব তৈরি হবে, হাহাকার করবে, তারপর সেই মাল বেরোবে, আপনাকে চড়া দামে বাজার থেকে কিনতে হবে। মোদিজি ভারতবর্ষের কোন কৃষক চেয়েছিল এরকম একটা আইন করবে? কোন কৃষক চাইনি, চেয়েছিল আদানি আম্বানি। আপনি তার সাথে আইন করবেন। বন্ধুগণ, বিক্ষোভ চলছে চরম অবস্থা।
দিল্লির বুকে 3 মাস বসে আছেন মানুষ, প্রচন্ড ঠান্ডায়, হাড় হিম করা ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে মানুষগুলো থাকতে থাকতে 215 জন মারা গেলেন। আপনারা জানেন 26 তারিখে ঘটনার পর গোটা গাজীপুর, টিকরি, সিংহ বর্ডারের চারপাশে পরীক্ষা খনন করা হয়েছে, তার কাঠের বেড়া দেওয়া হয়েছে, পাঁচির তুলে ধরা হয়েছে, গজাল পুঁতে রাখা হয়েছে যাতে কাকটা ঢুকতে না পারে। চারদিকে অবরোধ, ইন্টারনেট পরিষেবা বন্ধ, বিদ্যুৎ বন্ধ, জল বন্ধ। একেবারে যুদ্ধ ঘোষণা করেছেন কৃষকদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী। বন্ধুরা, অন্নদাতা কৃষকরা আজকে আক্রান্ত। গোটা দেশব্যাপী একটা বিশাল আন্দোলন হচ্ছে, কৃষক আন্দোলন। স্বাধীনতার পর এত বড় কৃষক আন্দোলন কখনো সংগঠিত হয়নি। যে গাজীপুর বর্ডারে 26-এর আগে ছিল 2,000-3,000 লোক, আজকে সেখানে 15,000-20,000 মানুষ বসে আছে। বাচ্চা ছেলে পিলে মা বাবার সঙ্গে চলে এসেছে। বন্ধুগণ, এক সাংঘাতিক লড়াই চলছে গোটা দেশব ব্যাপী, আর তার প্রতিফলন হচ্ছে পশ্চিমবঙ্গে। এখানকার কৃষকরা চুপ করে বসেন। পরপর 2টো ধর্মঘট হল। মানুষ ধর্মঘট সমর্থন করার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন দিল্লির আন্দোলনের আমরা সাথী। এখানেও রেল অবরোধ হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, এখানেও ট্রাক্টরদের নিয়ে র্যালি হয়েছে। সবকিছুর মধ্য দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করেছি আমরা তোমাদের সাথে। দেখছেন না, পাঞ্জাব কয়েকদিন আগে পৌরসভার ভোট হল। আমাদের একজন কৃষক কমরেডকে জিজ্ঞেস করলাম যে 11টা জায়গা পৌরসভায় যে ভোট হচ্ছে কি হবে? বলছে গ্রামাঞ্চলে দারুণ ব্যাপার, শহরাঞ্চলে হবে, তবে কি হবে ঠিক বলতে পারছি না। কি প্রভাব পড়লো আপনারা তো দেখেছেন খবরের কাগজ। পাঞ্জাবে 11টা পৌরসভা ভোট হয়েছে, তার মধ্যে 6টা পৌরসভায় বিজেপি নীল, একটা আসন পায়নি। 6টা পৌরসভা একটা আসন পায়নি। কংগ্রেস যেখানে পাচ্ছে 316, আর বিজেপি সিট পেয়েছে পাঞ্জাবে মাত্র 22। একজন দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী, তিনি বলছেন আমার বাড়িতে 21টা ভোটার, তার মধ্যে আমি ভোট পেয়েছি মাত্র 9টা। বাড়ির অন্যান্য লোকেরা কেউ আমাকে ভোট দেয়নি। আজকে পাঞ্জাবের এই অবস্থা। আজকে মোদীজি, অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছেন, ভাষণ দিচ্ছেন, ত্রিপুরার মতো বলছেন ডবল ইঞ্জিনের সরকার চাই। দিল্লিতে যে সরকার, পশ্চিমবঙ্গে সেই সরকার, উন্নয়ন হবে দ্রুত গতিতে, 7ম বেতন কমিশন চালু হবে, এসব ত্রিপুরাতেও বলেছিল। 7ম বেতন কমিশন যেদিন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে ঠিক তার পরের দিনই 7ম কমিশন শুরু হবে, বেতন কমিশন। কিচ্ছু করে নাই। মিস কল দিয়ে বেকার ছেলেদের চাকরি হবে বলেছিলেন ত্রিপুরায়, চাকরি হয়নি। যা যা বলেছিলেন হয়নি। কমরেড মানিক সরকার টাউন হল ময়দানে মিটিংয়ে দাঁড়িয়ে জনগণের সামনে বলে গেলেন চলে যান ত্রিপুরা, আমার কথাকে বিশ্বাস করতে হবে না, আমার পার্টি অফিসে যেতে হবে না, আপনারা যান চায়ের দোকানে, পানের দোকানে, টোটো, অটো, রিক্সা, জিজ্ঞেস করুন কেমন আছে। সব মানুষ আপনাকে একটা কথাই বলবে কি সর্বনাশ করেছি, কি সর্বনাশ করেছি। ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে 90% সিটে প্রার্থী দিতে দেয়নি। এই বিজেপি 90% আসনে প্রার্থী দিতে দেয়নি। গণতন্ত্র হত্যা হচ্ছে ত্রিপুরাতে। প্রতিদিন আক্রমণ, ভোটের রেজাল্ট বেরোবার কিছুক্ষণের মধ্যে 4টে থেকে শুরু হয়েছে আক্রমণ গোটা ত্রিপুরা। মানিক সরকার বললেন সে আক্রমণের মাঝখানে মাথা উঁচু করে আমরা সেখানে লড়াই করছি। তাই বলি আজকে ভোট আসছে, মোদীজি, অমিত শাহ সব ছুটে আসছেন, ত্রিপুরার মতো অজস্র প্রতিশ্রুতি দিচ্ছেন, কত কথা বলছেন। আমি আপনাদের বলি একবার যান না মোদীজি, একবার পাঞ্জাব যান, অমিত শাহজি একবার হরিয়ানা ঘুরে আসুন, একবার পশ্চিম উত্তরপ্রদেশ যান। পশ্চিম উত্তরপ্রদেশের নেতা তিনি ওখান থেকে বক্তৃতা করে বলছেন
আমরা পশ্চিমবঙ্গে যাব, পশ্চিমবঙ্গের কৃষকদের বলবো যে বিজেপিকে ভোট দিয়ে আমরা কি সর্বনাশ করেছিলাম। পশ্চিম উত্তরপ্রদেশে কার্যত সবকটা সিটে জিতেছিল বিজেপি। আজ আমাদের কি অবস্থা? চরম দুর্দশার কথা বোঝাবার জন্য পশ্চিমবঙ্গে দরকার হলে আমরা যাব। বন্ধুগণ, এক বিশাল যন্ত্রণা ভোগ করছে বিজেপি শাসিত এলাকা রাজ্যগুলো। কোথাও সোনার উত্তরপ্রদেশ করতে পারেনি, কোথাও সোনার গুজরাট, কোথাও সোনার মধ্যপ্রদেশ, অনেকদিন রাজত্ব করেছেন রাজস্থান, ছত্তিশগড়, কোথাও পারেননি। যে কটা রাজ্যে বিজেপি রাজত্ব করেছে সব কটা রাজ্য থেকে তাদেরকে হটে যেতে হয়েছে। বন্ধুগণ, পশ্চিমবঙ্গে এখন সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে। জাত পাত ধর্মের কথা বলে মানুষকে বিভাজন করার চেষ্টা করছেন। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের কথা বুঝতে হবে। লড়াই করতে পারে বামপন্থীরা, কমরেড প্রদীপ্তা, কমরেড কমল গায়ে মাথা উঁচু করে শেষ পর্যন্ত লড়ে গেছে। এতটুকু পালিয়ে যাননি, লড়ে গেছেন। আমাদেরকে সেই লড়াই চালিয়ে যেতে হবে, মাথা উঁচু করে লড়াই আমাদেরকে করতে হবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে দুর্গ করে তুলতে হবে। ওখানে যেমন স্লোগান দিয়েছেন মহাপঞ্চায়েত থেকে, দেখছেন তো সোশ্যাল মিডিয়া খবরে, মহাপঞ্চায়েত, সেই মহাপঞ্চায়েতে নুন কমন্ডল, কমন্ডলে জল আছে, নুন দিয়ে শপথ দিচ্ছেন। 50,000 1 লক্ষ মানুষের জমায় সেইখানে শপথ নিচ্ছেন। বিজেপির কোন নেতাকে গায়ে ঢুকতে দেওয়া যাবে না, বিজেপির সবাইকে বয়কট করতে হবে, তামাক বন্ধ, জল বন্ধ, বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। এটাই মহাপঞ্চায়েতের শপথ। হাত তুলে সবাই সমর্থন করছেন। আমরা গ্রামের মানুষ, যাকে আমরা ঠেকো বলি, ধোপা নাপিত সব বন্ধ, সেরকম ঠেকো করে রেখেছে বিজেপি নেতাদের। তারা মোদিজিকে বলছেন একটা সমাধান কিছু করুন, নতুবা আমরা গায়ে আর বাস করতে পারবো না, গ্রামে আমরা ঢুকতে পারছি না। কি অসহায় চেহারা আজকে বিজেপি গোটা উত্তর ভারতে। বন্ধুগণ, সেই বিজেপিকে আমরা দেখিনি। অনেকে মনে করছেন একটু টেস্ট করে দেখি। একবার বলি, 11 সালে মানুষকে আমরা বারে বারে বলেছিলাম প্রতিদিন চা খান, প্রতিদিন জল খান, কোনদিন ভুল করে একটু বিষ কখনো টেস্ট করে দেখেন না, কোনদিন কেউ বিষ টেস্ট করে না। দয়া করে মমতা ব্যানার্জিকে আনবেন না, সর্বনাশ হয়ে যাবে। সেদিন বুঝতে পারেননি, জীবনের অভিজ্ঞতায় পরে বুঝেছেন। সেই মানুষদের কাছে একবার বলি, আর একবার, 11 সালে কুমির এনেছিলেন, কালকে তো কুমির এনেছিলেন। এখন খবরের কাগজে মিডিয়া আপনাকে স্বপ্ন দেখাচ্ছে যে তৃণমূলের পরিবর্তে বিজেপি। আম্বানিদের টেলিভিশন বারে বারে স্বপ্ন দেখাচ্ছে। আমরা বলি, খাল কেটে কুমির এনেছিলেন, এবার খাল কেটে হাঙর আনার কথা বলছি। হাঙর আনবেন না, সচেতন হন। প্রত্যেক গরিব পাড়ায় পাড়ায় বার্তা পৌঁছে দিন। 100 দিনের কাজে তাদের বরাদ্দ কমে গেছে, আগামী দিনে খেতে পাবেন না, কাজ পাবেন না, এই বার্তা পৌঁছে দিন। গরিব পাড়া পাড়া মানুষকে বলুন জিনিসের যা দাম বাড়ছে, খেতে পাবেন না। কৃষকদের কাছে বার্তা পৌঁছে দিন, ফসলের দাম নেই, অথচ সব জিনিসের দাম প্রতিদিন চচ্চর করে বাড়ছে। এই বার্তা নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব। আমাদের পেট, বেকারের চাকরি, এগুলি হবে প্রচার, এগুলি হবে প্রচার সামনে আসবে। সেই প্রচারে আপনাদেরকে অংশ নিতে হবে, শুধু আমরা না, গ্রামে গ্রামে আপনাদেরকেও সেই ভূমিকা নিতে হবে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে আপনাদেরকেও বোঝাতে হবে। আমাদের গুটিগত কমরেড না, আপনাদেরকে বড় ভূমিকা পালন করতে হবে। আশা করি সেই ভূমিকা আপনারা পালন করবেন। এই কথা বলে আরেকবার কমরেড প্রদীপ্তা, কমরেড কমল জ্ঞানের স্মৃতির প্রতি আরেকবার শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তার পরিবারের লোকজন, তাদের প্রত্যেকের সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। কমরেড প্রদীপ্তা, কমরেড কমল জ্ঞান, লালসেন। কমরেডগণ, বন্ধুগণ, এখন বলবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র। তো তার আগে একটা ছোট
কর্মসূচি, এর মাঝে আমাদের এসে গেল আর কি। ঘটনাক্রমে কমরেডরা উৎসাহিত হয়ে এসছেন। সেটা জানেন যে গত 11 ফেব্রুয়ারি বাম ছাত্র যুব সংগঠনগুলির ডাকে কাজের দাবি নিয়ে, শিক্ষার দাবি নিয়ে নবান্ন অভিযানের কর্মসূচি ছিল, কিন্তু পুলিশের যে বর্বরোচিত আক্রমণ সে জানেন আপনারা, আর আমি বক্তৃতা করার জন্য বলছি না। সেই বর্বরোচিত আক্রমণের লাঠির ঘায়ে আমাদের বাঁকুড়ার কতুলপুরের যুব কমরেড মহিদুল ইসলাম মিদ্দা তিনি শহীদের মৃত্যুবরণ করেছেন। তার পরিবারের সাহায্যার্থে সংগঠন আর কিছু ব্যক্তি তার কিছু অর্থ কমরেড রাজ্য সম্পাদকের হাতে তুলে দেবেন। তা ঘোষণা করার জন্য আমি কমরেড অপূর্ব চ্যাটার্জিকে আহ্বান করব। শ্রদ্ধেয় কমরেড সভাপতি, কমরেড এবং বন্ধুগণ, আপনারা শুনলেন যে আমাদের যুব ফ্রন্টের কমরেড মহিদুল ইসলাম যে নৃশংস এবং অমানবিক ভাবে পুলিশের নির্মম লাঠির আঘাতে শহীদ হয়েছেন। এখন তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পার্টি রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্রর হাতে প্রথমেই এবিপিটিএ জেলা কমিটির পক্ষে সম্পাদক কমরেড অভিজিৎ বন্দ এবং সহ সম্পাদক কমরেড অশোক দাস 10,000 টাকা তুলে দিচ্ছেন। এই চলে আসুন সামনেটা। এবার ভৈটা নিবাসী কমরেড হরিগোপাল গোস্বামী তিনিও 5,000 টাকা আমাদের পার্টি রাজ্য সম্পাদকের হাতে তুলে দিচ্ছেন। সুব্রত ভট্টাচার্য, কালো সোনাদা, এবার সুব্রত ভট্টাচার্য তিনি 5,000 টাকা গণশক্তির তহবিলে সাহায্য করবেন। কমরেড তুষার মন্ডল এবং তার পুত্র কমরেড দীপেশ মন্ডল সে তার টিফিন খরচ বাঁচিয়ে 970 টাকা এবং তুষার মন্ডল 5,000 টাকা মহিদুল ইসলাম পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পার্টি রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র হাতে তুলে দিচ্ছি। চলে এসো, চলে এসো। এই কালো চলে এসো, চলে এসো। যা টিফিনের খরচ বাঁচিয়ে এই টাকা তুলে দিচ্ছি। এবার তুষার মন্ডল তুলে দিচ্ছেন 5,000 টাকা। এবার সদ্য সভাপতি ঘোষণা করবেন। অচিন্ত কমরেড পর্ব শেষ হলো। এখন কমরেড প্রদীপ্তা, কমরেড কমল গায়েনের এই স্মরণ সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের পার্টি পলিট ব্যুরো সদস্য, রাজ্য কমিটির সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, কমরেড প্রদীপ্তা এবং কমরেড কমল গায়েনের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন, কার্যত 3 প্রজন্ম। উপস্থিত সাথী ও বন্ধুগণ,
আমি আপনাদের আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এই সমাবেশে মিলিত হয়েছে। বড় একটা কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়ে আমরা কমরেড প্রদীপ্তা এবং কমরেড কমল গায়নকে স্মরণ করছি। যখন প্রথম তাদের স্মরণ সভা হয়, সারা জেলার সভা প্রায় বলা যায়, সেই বিশাল সভায় আমার থাকার সুযোগ হয়েছিল, আপনারা হয়তো অনেকে ছিলেন। যখন আমরা খবর পেলাম যে তাকে এই তৃণমূলের জল্লাদ বাহিনী তাকে নৃশংসভাবে খুন করেছে, আমি এসেছিলাম এখানে তার দেহ নিয়ে যাওয়ার জন্য বিধানসভায়। রাস্তায় পুলিশ আটকে ছিল, আমাকে বলেছিল যে উপর থেকে নির্দেশ আছে, আপনি যদি না নিয়ে যান, দেহ যদি না নিয়ে যান মরদেহ, কারণ পরীক্ষা চলছে, গোলমাল হতে পারে। আমি ওদের বলেছিলাম ওপরকে আপনি বলে দিন গোলমাল আমাদের থেকে হয় না, পরীক্ষার গোলমালের তো প্রশ্নই ওঠে না, পরীক্ষার গোলমাল যদি হয় তার দায়িত্ব আমাদের। আমি নিয়ে যাচ্ছি বিধানসভায়, বিধানসভার সদস্য ছিলেন তিনি, একসঙ্গে আমি অনেকদিন বিধানসভায় ছিলাম, উনিও বিধানসভার সদস্য ছিলেন। বাইরে যেরকম লড়েছেন শত্রুর চোখে চোখ রেখে, তেমনি বিধানসভার ভেতরেও লড়েছেন। আপনাদের কথা, দাবি দেওয়া, সমস্যা থেকে আরম্ভ করে তখন যে সরকার ছিল তার উপরে যে আক্রমণ হচ্ছিল তার মোকাবিলায়, এই সব অভিজ্ঞতা থেকে আমার তো তাকে বিধানসভায় নিয়ে যেতেই হবে, তার মরদেহ। যাই হোক, পুলিশ আটকাতে পারেননি, আমরা নিয়ে গেছিলাম, তারপরে আবার ফিরে এসেছিলাম। এইসব একটা বেদনাময় স্মৃতি, কষ্ট যেগুলো বলা যায় না। আবার অনেকদিন পরে আপনাদের সঙ্গে একসঙ্গে আমার তাঁদের স্মরণ করতে হচ্ছে। আমি কিছু বলার আগে তাঁদের স্মৃতির উদ্দেশ্যে খালি এটুকুই বলতে পারি যে আমাদের নেতৃবৃন্দ আমার আগেই বলেছেন, সেটা হচ্ছে তোমরা ঘুমাও কমরেড, ঘুমাও শান্তিতে, আমরা জেগে আছি, আমরা জেগে থাকবো। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ এই শহীদদের তাদের মনে রাখবো, আর মনে রাখবো তাদের হত্যাকারীদের, তাদেরও আমরা কখনো বিস্মৃত হব না। আমাদের যে দায়িত্ব আছে সেই তাদের যাতে বিচার হয়, সে লড়াই, বাইরের লড়াই আমরা লড়বো, আইনের লড়াইও আমরা সেখানেও আমরা দেখতে চাই। সেই জন্য কিন্তু তাতে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমাদের যে 225 জনের বেশি কমরেড খুন হয়েছেন এই 10 বছর, এখনো হয়নি, হতে যাচ্ছে। যারা শহীদ হয়েছেন এই সময়, তার আগে যখন সরকার ছিল তখন খুন হয়েছেন, তার আগে যখন আদাতাশি সন্ত্রাস ছিল আমাদের রাজ্যে তখন খুন হয়েছেন। কমিউনিস্ট পার্টির তার জন্মলগ্ন থেকেই তাদের বিনা বিচারে কার্যত জেলে আটক করা হয়েছে বছরের পর বছর। কাকাবাবু কমরেড মুজাফফর আহমেদ ওই সময় থেকে শুরু করে পার্টি বেআইনি করে দেওয়া হয়েছে ব্রিটিশদের আমলে। আর সেই কমিউনিস্ট পার্টি তিল তিল করে গড়ে তুলেছেন বহুধারার মানুষ, যারা স্বাধীনতার জন্য অস্ত্র হাতে লড়াই করেছিলেন চট্টগ্রাম। সেই চট্টগ্রাম ওস্তাদরা লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা। তার সঙ্গে যারা ছিলেন তারা কমিউনিস্ট পার্টিতে এসেছিলেন। ভগৎ সিং একেবারে বাংলা থেকে ওদিকে পাঞ্জাব, যার ফাঁসি হয়েছিল ভগৎ সিং রাজগুরু, তারাই আমাদের প্রথম সেই অর্থে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান
যেটা দিই আমরা, সেটাকে স্লোগানটা আগে দিয়েছেন, আমি সেটা বলছি না, কিন্তু তাকে তিনি জনপ্রিয় করেছিলেন, এই স্লোগান মুখে মুখে ঘুরেছে। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আজাদ হিন্দ ফৌজ গঠন করে এই দেশে একটা যেরকম শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে হয়েছিল, তার পাশাপাশি একটা সশস্ত্র বিপ্লবী তারা যেরকম লড়াই করেছিলেন, তার পাশাপাশি সুভাষচন্দ্র বসু তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। আজ এখানে ভারতের স্বাধীনতার জন্য লড়বে, তার জন্য তার সঙ্গে যারা ছিলেন সেই আজাদ হিন্দ ফৌজে, তারা আমাদের পার্টিতে, কমিউনিস্ট পার্টিতে ছিলেন, যোগ দিয়েছিলেন। বিলেতে যারা পড়তে গেছিলেন কমরেড জ্যোতি বসুর মতো, আরো অনেকে, আমি অনেকের নাম দিতে পারছি না, কিন্তু এরা বিলেতে ব্যারিস্টারি পড়েছিলেন, পাস করেছিলেন, ব্যারিস্টারি পড়ে একটু অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের সন্তান ছিলেন তিনি, কিন্তু এসে ব্যারিস্টারি করতে যাননি, কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়েছিলেন, সর্বক্ষণের কর্মী সেইভাবে কাজ করেছে। যারা এই সব করতে গিয়েও কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন গড়ে তুলেছিলেন সারা অবিভক্ত বাংলায়, বাংলা তো তখন ভাগ হয়নি ব্রিটিশদের আমলে, বহু সংগ্রাম, দেবঘাট সংগ্রাম থেকে আরম্ভ করে ভারতের বিভিন্ন প্রান্তে যেসব লড়াই হয়েছিল, তেলেঙ্গানা দেবঘাট যেরকম লড়াই হয়েছে, তেমনি সে কেরালা হোক, মহারাষ্ট্রে হোক, ত্রিপুরায় হোক, আসামে হোক, এই বহু সংগ্রাম তারা কমিউনিস্ট পার্টিতে এসেছিলেন। অনেকে কংগ্রেসের মধ্যে তখন থেকে কাজ করতে হয়েছে। আপনারা জানেন কমরেড বিনয় চৌধুরী, এরা কংগ্রেসের নেতা ছিলেন, এরা কিন্তু কমিউনিস্ট পার্টিতে তারা কাজ করতেন দীর্ঘ সময়। আমাদের পার্টি বেআইনি ছিল, দীর্ঘ ইতিহাস আছে আমাদের, বহু লড়াইয়ের পরীক্ষা দিয়েছে। এরা যারা দল চালাচ্ছে, এখানে সরকার চালাচ্ছে যারা, মুখ্যমন্ত্রী, আমাদের 10 বছর হয়নি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা ফেব্রুয়ারি মাসের আজকে 22 তারিখে, এখানে আমি মাঝখানে মার্চ, এপ্রিল 2 মাস, তারপরে মে মাসের 22 তারিখের মধ্যে ওকে নবান্ন ছেড়ে চলে যেতে হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস। হাততালি দেবেন না প্লিজ, এটা আমি বলতে ভুলে গেছি। আপনারা জানেন যে আমি আসতে বলছি, যে হাততালি দেওয়ার মতো কথা বলছি না, স্মরণ সভায় আমাদের হাততালি দেওয়ার রেওয়াজ, এই জন্য, আর কিছু না। কিন্তু আমি বলতে যাচ্ছি যে উনি চলে যাবেন, তারপরে এই যে এখন অমিত শাহ আর আমাদের প্রধানমন্ত্রী মোদী এখানে ঘোরাঘুরি করছেন, মাঝে মাঝে আসছেন, উনি সময় করেছেন ঠিক সেদিন যেদিন আমাদের ব্রিগেডের সমাবেশ আছে। উনি ওইখানে কোথায় একটা সভা করবেন, যাতে টিভির পর্দায় ওকে দেখা যায় আর ওর দিদিকেও দেখা যায়। টিভি করলে আপনি একে ওকে দুজনকে দেখতে পান, আর কাকে দেখবেন? আপনারা যে এখানে আছেন, আপনাকে কেউ দেখাবে না, আপনারা যে আছেন তারা ওটা মানেন। মনে হচ্ছে উনি আছেন আর ইনি আছেন, আর কেউ নেই। সেই জন্য যাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কি হচ্ছে, কত লক্ষ মানুষ যাচ্ছেন, একটা ঐতিহাসিক ব্রিগেড হবে। এরকম ব্রিগেড আমার মনে হয় যারা যেতে পারবেন না, যে কোনো কারণে হোক, ব্রিগেড তো আর সেদিকে রাগ করবেন না যে কেন আপনি যান, ব্রিগেড কিছু বলবেন না, কিন্তু আপনার মনে থেকে যাবে অনুশোচনা যে এরকম একটা ব্রিগেডে আপনি সুযোগ পেয়েছিলেন, আপনি জানেন। তাকে বলে যে ব্রিগেড আপনাকে মিস করবে না, আপনি ব্রিগেডটাকে মিস করবেন, কারণ একটা ঐতিহাসিক ব্রিগেড এটা হতে যাচ্ছে। যত কালের যত ব্রিগেড সমাবেশ হয়েছে তার মধ্যে সবচাইতে বড় সমাবেশ আমরা মনে করি ব্রিগেড ছাপিয়ে কলকাতায় রাজপথ ফাটপথ স্তব্ধ হয়ে যাবে, এরকম একটা ব্রিগেড সেই সমাবেশ আমরা করব। আর ঠিক সেই দিন প্রধানমন্ত্রী বেঁচেছেন, উনি এখানে এসে আর কোথায় একটা কি ফিতে ফিতে কাটবেন, কিছু একটা করবেন, যান, আমার তা নিয়ে মাথা ব্যথা। আর ওইটাও চিন্তা হয় মাঝে মাঝে, সেটা আমি আমার যতদূর খেয়াল পড়ছে, আগের দিন পুরুলিয়াতে ছিলাম, পরশুর দিন আমি ওখানে বলেছিলাম যে ব্রিগেডের দিন
হয়তো দেখবেন গতবারে ব্রিগেডের পর যেটা করেছিল সেটা আপনাদের খেয়াল আছে, ঠিক ব্রিগেড শেষ হয়ে গেল আর তখন মুখ্যমন্ত্রী রাস্তায় বসে পড়লেন, কারণ পুলিশ কমিশনারকে সিবিআই এসে গ্রেপ্তার করছে। পুলিশ, দিল্লির পুলিশ, সিবিআই ওরা এসে এখানকার পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করবে। তার কাছে একটা কম্পিউটার আছে, সেখানে সব অনেক তথ্য আছে, আর তার মধ্যে নাকি এমন সব তথ্য আছে যেখানে খোদ মুখ্যমন্ত্রীকেই জেলে যেতে হতে পারে। আর সেই জন্য মুখ্যমন্ত্রী খুবই চিন্তায় পড়লেন এবং পুলিশ কমিশনারকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী গিয়ে রাস্তায় বসে পড়লেন। তারপরে টিভিতে দেখলেন আপনারা, সেইটা চলছে। তো আমি বলেছিলাম এবারে এই ভাইপোর বাড়ি, আমি যা শুনেছিলাম তাই আমি বলেছিলাম যে ওর ভাইপোর বাড়ি রেড হবে এই যেদিন ব্রিগেড হবে, তাহলে ব্রিগেড থেকে ভাইপোর বাড়ি রেড ওইদিকে নজর থাকবে। তারপরে এখন প্রধানমন্ত্রী কর্মসূচি হয়েছে, যাই হোক, রেড তো হয়নি, একটা চিঠি ধরাতে গেছিল, চিঠিটা নিয়েছেন। তারপরে আমি দেখলাম, ওই চিঠিও দেখেছি, ইনি যা জবাব দিয়েছেন, ওর ভাইপোর স্ত্রী যিনি যা জবাব দিয়েছেন, বৌমা আর কি, তিনি যা জবাব দিয়েছেন সেটাও আছে আমাদের কাছে। উনি বলেছেন যে আমি আগের থেকে খবর পেলে থাকতাম, তো ঠিক আছে আমি এই তারিখে এই সময় যাব, আর আমি আমাকে বলে দিন, আমি গিয়ে যাবো, যাও করবেন আর কি। তারপরে কি হবে, আসলে খেলা চলতে থাকবে এরকম করে, এ যাবে, সে আসবে, সে আসবে, এ আসবে, প্রত্যেকদিন একে একবার দেখাবে, ওকে একবার দেখাবে, তাকে একবার দেখাবে। আর মানুষের যে সংগ্রাম, তার যে কষ্ট, তার উপরে যে আক্রমণ হচ্ছে সারা দেশ জুড়ে, দুনিয়া জুড়ে, আর আমাদের রাজ্যে, সেই সব কথা, তাদের সমস্যা, সেগুলোকে চাপা দেওয়ার জন্য এই জন্য সংবাদ মাধ্যম, তাদের আমি এখানে যারা প্রতিনিধি এসছেন, ছবি ছবি তুলছেন, তাদের আমি কোনো দোষ দিই না, তারা তো চাকরি করেন, তারা কি করবেন? তারা যদি আপনার ছবি পাঠানো ভালো করে এসব করে লিখে ফিকে যদি পাঠান, ও কাগজ ছাপবেন, তারপরে বলবে তোমার কোনো কাজ নেই, এগুলো সব লিখেছো, চাকরি ফাকরি যেতে পারে। আর এই পত্রিকার সম্পাদককে বদলে দিচ্ছে, কাউকে জেলে ঢোকাচ্ছে, এই দিল্লি সরকার আর রাজ্যের সরকার, আপনি বুঝতে পারেন তো। কাজে ওরা এসব করতে থাকবে, এসব খেলা চলতে থাকবে, আর সেদিকে নজর ঘোরাবার চেষ্টা করবে। কেন? কারণ নজর যদি আপনাদের তীক্ষ্ণ থাকে, যেসবের জন্য আমরা শহীদদের স্মরণ করছি, তারা কিসের জন্য লড়েছিলেন? কৃষকের স্বার্থে লড়েছিলেন, শ্রমিকদের স্বার্থে লড়েছিলেন, বেকারদের স্বার্থে লড়েছিলেন, শিক্ষার জন্য লড়েছিলেন, স্বাস্থ্যের জন্য লড়েছিলেন, আদিবাসী, তফসিলি, সংখ্যালঘু অধিকার, সেই সব মানব অধিকার, সেই সব প্রশ্ন নিয়ে তো লড়াই করেছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন। মানুষের মুক্তির পথ কি করে হবে? শোষণহীন একটা সমাজ, তার জন্য ধাপে ধাপে বহুদূর যেতে হবে, তার জন্য, সেই জন্যই তো তারা লড়াই করেছেন এবং সেখানে কোনো আপোষ করেননি। শত্রু যখন আক্রমণ করতে এসছে, মৃত্যু নিশ্চিত জেনেও চোখে চোখ রেখেই তাদের মোকাবিলা করেছেন, আত্মসমর্পণ করেননি, জীবন দিয়েছেন, দিয়ে আমাদের সামনে কাজ রেখে গেছেন। যে কাজটা তারা করেছিলেন, সেই কাজকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্যই আজকে আমরা এখানে মিলিত হয়েছে এরকম একটা পরিস্থিতি। সেই কাজ হচ্ছে এই কাজ, যে কেন ওরা এসব করছেন, মানুষের নজর ঘোরাবার। কারণ মানুষের জীবন যন্ত্রণা অনেক বেড়ে গেছে, এটা সারা পৃথিবীতে বেড়েছে, দেশেও বেড়েছে। এটা 2019 নয়, 2019 যখন লোকসভা নির্বাচন হলো, আপনাদের খেয়াল আছে যে আমরা বামপন্থীরা 7.5% ভোট পেয়েছি, একটা সিটও জিতিনি আমরা পার্লামেন্টে, লোকসভায়। কংগ্রেস পেয়েছিল 5.5, 7.5 আর 5.5 করলে 13%। 100-র মধ্যে 13 যদি যারা তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, বাকি ভোটটা তৃণমূল বিজেপির মধ্যে মূলত ভাগ হয়েছে। একে বলা হয় যে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, মেরুকরণ। এই মেরুতে একটা, ওই মেরুতে একটা, উত্তর মেরু, দক্ষিণ মেরু, মাঝখানে আর কেউ নেই, এই জিনিস হয়েছে। কিন্তু এটা আমি আপনাদের প্রথম খেয়াল করে দিচ্ছি, এটা 2019 না, এটা 2021 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমরা যেদিন আমরা শহীদদের স্মরণ করি, সেদিন এখানে মিলিত হয়েছে। এর মধ্য দিয়ে অনেক বদলে গেছে, দুনিয়াও বদলে গেছে, দেশ বদলেছে, আমাদের রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে যে ওই দুপক্ষ যাই করুন, আপনি টিভি কাগজ যাই করুন, একটা তৃতীয় পক্ষ মাথা তুলে দাঁড়িয়েছে। লড়াই আর এবারে দ্বিমুখী হওয়ার কোনো সুযোগ নেই, লড়াই ত্রিমুখী হবেই। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ এখন আর বলতে পারবেন না যে কি মাইক্রোস্কোপে দেখতে হচ্ছে অমুক তসুক, সেই সব বলতেন তো যে মাইক্রোস্কোপে নাকি
টেলিস্কোপে ও দূরবীক্ষণ যন্ত্রে দেখতে হবে, এইসব নানা কথা বলতেন, সেসব বলতে পারবেন না। একটা শক্তি এখন ওদের চিন্তায় কপালে ভাঁজ করতে আরম্ভ করেছে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যেসব শক্তি তারা একজোট হচ্ছে। লড়াইয়ের ময়দানে আমরা আছি, বামপন্থীরা তো আছি আমরা, কিন্তু আমরা লড়াইয়ের মাঠটা বড় করবার চেষ্টা করছি, কারণ আক্রমণটা সবার উপরে হচ্ছে, আমাদের উপরে তো হচ্ছে, কারণ আমরা সামনের সারিতে আছি, বারংবার আক্রান্ত হয়েছে আমরা। কিন্তু অন্যরাও, বিরোধীরাও, তাদের অধিকার সারা দেশ জুড়ে আপনারা দেখছেন যেটা তাদের অধিকার নেই, এবং আক্রমণ যত বাড়ছে মানুষের উপরে, বোঝা বেশি চাপাচ্ছে, যেরকম কৃষকদের উপরে হচ্ছে। এসব আমি বিশদ কথায় যাচ্ছি না, কারণ কমরেড অমল হালদার আপনাদের বলেছেন। আচ্ছা, বেশি আমি বলতে পারবো না, পুনরাবৃত্তি করার কিছু দরকার নেই। আপনারা বুঝতে পারছেন যে আক্রমণ হচ্ছে, শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে, এই স্বাধীনতার পরে এরকম আক্রমণ কখনো হয়নি আমাদের দেশে। কেউ বলতে পারবেন, যারা বয়স্ক আছে বলতে পারবেন, এরকম আক্রমণ সবগুলো যত আইন ছিল সবগুলো তুলে দিয়েছে, যে 4টা কোড করে দিয়েছে। আপনাকে 8 ঘন্টার না, আপনাকে 12 ঘন্টার কাজ করতে হবে। শ্রমিক যারা, আপনি হায়ার অ্যান্ড ফায়ার, মানে আপনি কাজে গেলেন, তারপরে আপনাকে কাজ থেকে তাড়িয়ে দিন, ব্যাস, কিচ্ছু জবাব দিতে হবে না। বলবে খালি আজকে যে কালকে আসবেন, কাল থেকে তোমার আসার দরকার নেই। আবার কাউকে ওখানে ডেকে নেবে, হায়ার মানে ভাড়া করে নেবে, বসাবেন, আবার ফায়ার মানে তারপরের দিন সরিয়ে দেবে। আপনি ধর্মঘট করতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না। এই সব অধিকার যেরকম শ্রমিকদের আক্রান্ত হচ্ছে, ঠিক তেমনি কৃষকদের উপরে আক্রমণ হচ্ছে। বেকারি এরকম কখন দেখেছিলেন? কখনো হয়নি স্বাধীনতার পর। এই খালি করোনার সময়, এই তারপরে এখন যা দাঁড়িয়েছে আপনারা জানেন, আমাদের দেশের 15 কোটি বেকার, কাজ হারিয়েছেন 15 কোটি মানুষ, 15 কোটি মানুষ ভাবুন আপনি। এইটা এখন হিসাব হচ্ছে যে মার্চ মাসের শেষে এটা প্রায় 30 কোটিতে দাঁড়াবে, তাই 20 কোটিতে দাঁড়াবে, আর 20 কোটি মানে আরো 5 কোটি বাড়বে। কারণ এই যা করবার কথা ছিল, এই যে লকডাউন করলেন, লকডাউন 1, লকডাউন 2, লকডাউন 3, লকডাউন 4, আনলক 1, আনলক 2, এইসব আমরা দেখেছি, তামাশা যা দেখেছি। 4 ঘন্টার মধ্যে নোটিশ, সে কে কোথায় আটকে আছে সব আটকে গেল, কলকারখানা বন্ধ, কাজ যারা করতো তারা কাজ গেল, যারা অন্য রাজ্যে ছিল তাদের যে একটা জায়গায় থাকতো, মাথা বোঝা খাই ছিল, ওরা বললো তোমার তো কাজ নেই, তোমার রোজগার নেই, তুমি তো ঘরের ভাড়া দেবে না, যাও। রাস্তায় বেরিয়ে আসতে হলো, খাবার কিনবে কি, পয়সা নেই, ফিরবে কি করে, গাড়ি নেই, বাস নেই, ট্রেন নেই, কি অবস্থা। লক্ষ লক্ষ শ্রমিক, আপনাদের এসব খেয়াল আছে? এই 15 কোটিটা যদি এরকম 20 কোটি হয়, সেই সব সমস্যার সমাধান এখনো পর্যন্ত হলো না। এবং সেই জন্যই 20 কোটি মানে হচ্ছে একটা পরিবার যদি 5 জন লোকের পরিবার হয়, একজন কাজ করে, তার উপরে নির্ভর করে, তার কাজ চলে যায়, তাহলে আপনি ভাবুন 100 কোটি মানুষ আমাদের দেশে, তার সর্বনাশ হয়ে যায়। এটা একদিকে হচ্ছে, আর একদিকে যখন আমাদের দেশের মানুষের আয় ধস নামছে, কে এখানে আছেন, বা আপনাদের কথা ছেড়ে দিন, তৃণমূল বিজেপি যদি কেউ শুনছেন, দূরে আছেন, না হলে আপনাদের দায়িত্ব আমি বিনীতভাবে বলতে পারি, বিনীতভাবে বলবেন তাদের, দেখা হবে যখন ফিরে যাবেন, ওদের সঙ্গে তৃণমূল করছেন, বিজেপি ঝান্ডা করছেন, বা কিছু না করুন, রাজনীতি করুন বা না করুন, তাদের তো আমাদের বলতে হবে, আমাদের কথা তাদের কাছে পৌঁছে দিতে হবে, বিনীতভাবে, নম্রভাবে, যে কে আছেন এখানে যার আয় বেড়ে গেছে। কজনের? তৃণমূলের হাতে গোনা কিছু লোক হতে পারে, আমি জানি না, বিজেপি তো আছেই কয়েকটা, কিন্তু কয়েকটা লোক বাদ দিলে এই বিশাল দেশ আমাদের, এখানে বাকি সব মানুষের সর্বনাশ হচ্ছে। আপনি বিজেপি করুন, আপনি তৃণমূল করুন, আপনি বামফ্রন্ট করুন না করুন, কংগ্রেস করুন, কোন রাজনীতি না করুন, কোনো কথা শুনবার দরকার নেই আমাদের। কিন্তু একবার ভাবুন তো, যে আপনার কি আয় বেড়েছে? এই সময় আয় ধস নেমেছে, স্বাধীনতার পরে এরকম আয় কখনো ধস নামেনি যে অবস্থার মধ্যে আমরা আছি। এবং আয় যদি ধস নামে, তখন আরো বিরাট সংকট দেখা দেয়। কারণ আপনার যদি পয়সা না থাকে, আয় না থাকে, আপনি জিনিস কিনবেন কি করে? বাজারে জিনিস বিক্রি হবে, ব্যবসাপত্র তাই মন্দা চলছে এখন, এবং এটা সরকারিভাবে মন্দা ঘোষিত হয়েছে, রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছে, আমি বলছি না। এখন আমরা তো বলছি অনেকদিন, কিন্তু এখন রিজার্ভ ব্যাংক বলছে স্বাধীনতার পরে এই সরকারিভাবে ভারতে মন্দা এরকম প্রথম হল। বিক্রি হবে কি করে? তাকে মন্দা হয়। আর যদি কলকারখানায় জিনিস যদি বিক্রি না হয়, দোকানপাটে আপনার এখানে, তাহলে কলকারখানা চলবে কেন? বন্ধ হয়ে যাবে, আরো বেকার হবে, আরো সর্বনাশ হবে।
এইরকম একটা চক্রের মধ্যে আমরা আছি। এমনি বিজেপি, তৃণমূল যেই যাই করুন না কেন, সেই মানুষকে আপনি বলুন এটা সত্যি না এটা মিথ্যা, এটা তার জীবনের অভিজ্ঞতা কি বলে। এবং যত এরকম বোঝা চাপবে মানুষের উপরে, তত মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। শুনলেন আপনারা, প্রতিবাদ হচ্ছে কোথায়? ওই পাঞ্জাবে, হরিয়ানায় তো খালি হচ্ছে না, কি খালি দিল্লি সীমান্তে হচ্ছে না, ওখানে একটা বিরাট ব্যাপার হচ্ছে, তার সমর্থনে সারা দেশ জুড়ে হচ্ছে। তাছাড়া প্রত্যেক দিন আন্দোলন সংগ্রাম লেগে আছে আমাদের। সর্বশেষ এই আরেকজন শহীদকে আমরা স্মরণ করলাম, আমাদের বেকার যুব ছাত্র, বামপন্থী এবং অন্যান্য 10টা সংগঠন এসব তারা গেছিলেন ওখানে এবং দেখেছেন তাদের কিরকম করে, ঠিক দিল্লির কায়দায় একই রকম চারদিকে ব্যারিকেড করে। আর এই প্রথম কলকাতার রাস্তায় এই দিল্লির কায়দায় প্রথম ড্রিল করে পোতা হলো ব্যারিকেড, যাতে করে ব্যারিকেড না উল্টে দিতে পারে, এই জন্য ব্যারিকেড না ভেঙে দিতে পারে। এবং তারপরে চারদিকটা ঘিরে যাতে কোনো দিকে বেরিয়ে না যেতে পারে। লাঠিচার্জ, কামান, জল কামান, তারপরে কি বলে ওই টিয়ার গ্যাস, ওই সব করে যাবে কোনো দিকে রাস্তা নেই। আর তার মধ্যে একজন খুন হয়েছেন, আর তাছাড়া অপেক্ষা করছে আরেকজন, খুঁজে পাচ্ছি না তাকে। আমরা হেভিয়াস কর্পাস করেছে কোর্টে। হেভিয়াস কর্পাস মানে হাইকোর্টে আমাদের একটা সংবিধানে ধারা আছে, যাতে বলা যায় যে আমরা চাই, আবেদন করছি আমরা, যে কোথায় আছে যাকে খুঁজে পাচ্ছি না তাকে সশরীরে এখানে আদালতে হাজির করতে হবে। এটাই হচ্ছে হয়েছে, এটা দায়িত্ব সরকারের। আমি যদি খুঁজে না পাই, আপনার পুলিশের কাছে ডায়েরি করি, আর তারপরে খুঁজে পাচ্ছি না, কোনো কিছু করতে পারছি না, তাহলে পুলিশের দায়িত্ব হচ্ছে হাজির করা। এই লড়াই হচ্ছে, সব জায়গায় প্রতিবাদ হচ্ছে, আক্রমণ হচ্ছে, তারপরে ওরা পারছেন না একে মোকাবিলা করতে। তাই মানুষের এই উপরে আক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিভাজন করবার চেষ্টা করছেন, ভাগ করবার চেষ্টা করছেন, এককে আরেকের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার, ঘৃণা সৃষ্টি করার একটা রাজনীতি, এইটা আমরা দেখছি। এটাও স্বাধীনতার আগে আমরা দেখেছি, স্বাধীনতার সময়ও দেখেছি। যার ফসল হচ্ছে গান্ধীজিকে জীবন দিতে হয়েছে। হত্যা করা হয়েছিল তাকে কারণ তিনি দেশভাগের বিরোধিতা করেছিলেন। হত্যা করা হয়েছিল তাকে কারণ যখন দেশ স্বাধীন হচ্ছে 1947 সালের 15ই আগস্ট, দিল্লিতে যখন তেরঙ্গা ঝান্ডা উঠছে, নেহরু প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, সেই সব যখন হচ্ছে, তখন সেই সময় গান্ধীজি কিন্তু দিল্লিতে ছিলেন না, ছিলেন কলকাতায়, বেলেঘাটায়। উনি অনশন করতে বসেছিলেন দাঙ্গার বিরুদ্ধে, এবং ওই অনশন করে উনি পেরেছিলেন বন্ধ করতে দাঙ্গা, মারামারি, হানাহানি, হিন্দু মুসলমান, দেশভাগ, এইসবের একটা পরিস্থিতির মধ্যে, সেই যা একটা পরিস্থিতি, সেই জন্যই তাকে হত্যা করা হয়েছিল। এই তথাকথিত যারা রাম রাম করেন, জয় শ্রীরাম করছেন, আরে তার চেয়ে অনেক বড় শ্রীরাম, আপনার রাম ভক্ত ছিলেন গান্ধীজি, যিনি রামধুন গাইতেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা রাম ঈশ্বর আল্লাহ তেরে নাম সব সন্মতি দেব ভগবান। এই গান, এ তো গান্ধীজি রামধুন এটা গাইতেন। আর এরা এসে যারা জয় শ্রীরাম করেছে, এরা আমাদের ভুলিয়ে দিতে চাচ্ছে। এরা হচ্ছে ওই গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের বংশধর, যারা ওই RSS আর বিজেপি ইত্যাদি ইত্যাদি। এরা মূর্তি বানিয়েছে, যারা গান্ধী হত্যা করেছিল তার নাথুরাম গডদের বিশাল মূর্তি বানিয়েছে। আর এসব করছে কেন? কারণ এইসব করে যদি এরকম মানুষকে ভাগ করা যায়, মোরগ লড়াই বাঁধানো যায়, তাহলে একটা মোরগ আর একটা মোরগ দুটো পায়ে ছুরি বেঁধে দেয়, একটা আরেকটার উপরে ঝাঁপিয়ে পড়ে, একটা হারে একটা যেতে। আমি জানি না এখনো আপনাদের এখানে মোরগ লড়াই হয় কিনা, কিন্তু অনেক তো দেখেছি কাজে, ছোটবেলা থেকে দেখেছি। আচ্ছা, যখন মোরগ দুটো লড়াই করে, ওর পায়ে তো এরকম ছুরি বাঁধা থাকে, একটা যেতে একটা হারে। যার মোরগটা জিতলো সে তো দুটো মোরগ পায়, যেটা বেশি জখম হয়েছে হেরেছে সেটা, আর যে জিতেছে সেও জখম হয়েছে কম বেশি, দুটোকেই নিয়ে যায়। দুটোকে নিয়ে গিয়ে কি করে? পোষে, খাওয়ার দেয় না, ছাল ছাড়ায়, বাড়িতে নিয়ে গিয়ে ছাল ছাড়িয়ে মশলা মাখিয়ে তারপরে সেদ্ধ করে হাড় গোড় চিবিয়ে খায়। আর সেরকম করে আমাদের যেরকম হাড় গোড় চিবিয়ে খাবে আর মোরগ লড়াই বাঁধিয়ে রাখবে, হিন্দু মুসলমান বলে, আদিবাসী তফসিলি বলে, এইটা ওইটা বলে, কোথায় বাউরি, কোথায় বাগদি, এই সব মুখ্যমন্ত্রী আর কি, প্রধানমন্ত্রী কি, বিজেপি আর কি, তৃণমূল পাল্লা দিয়ে সব করতে থাকে। ওখানে উত্তরে গিয়ে বলবে যে কামতাপুরি ভাষা কি তোমার, কামতাপুরি, এটা মেনে নিলে। কেউ বলছে না না এটা রাজবংশী, বললেন একই ভাষা। এ বলছে ওটাও মেনে নিলাম, এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে। এদিকে এরা RSS কি পাহাড়ে গেলেন, ওখানে গোর্খা আছে, নেপালি, এসব তারা ওখানে লড়াই করছে নানা ব্যাপার নিয়ে। তারপরে স্বায়ত্ত শাসনের জন্য আমরা তার পক্ষে ছিলাম,
আমরাই দিয়েছিলাম, সর্বাধিক স্বার্থ শাসন আমরা তাদের দিয়েছিলাম। যেরকম পঞ্চায়েত করেছি, পৌরসভা করেছি, পাহাড়ের ওইখানকার জন্য বিশেষ ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, সেটা যাতে গ্যারেন্টি থাকে, এটা মুখ্যমন্ত্রী ইচ্ছার উপরে নির্ভরশীল না হয়, আমরা করেছি। ওখানে গিয়ে গোলমাল বাজিয়ে দিলেন, 16টা বোর্ড তৈরি করে দিলেন, এটা বললেন এটা লেপচা, ও আলাদা, ও নেপালি না, ইত্যাদি ইত্যাদি। আমি ওসব এ ভুটিয়া, এ আল্লাহ, ও এইগুলো এই যে জাগাচ্ছে, এইসব পুস্কাচ্ছে, এইসব লড়াও, মরণ লড়াই লাভ চলছে। পাহাড়ে আগুন, কি নাকি পাহাড়ের মা, আর পাহাড়ে কিরকম আগুন জ্বলেছিল, আর কটা মামলা ওই ওর উপর থেকে তুলে নেওয়া হলো আপনারা জানেন। আর এখানে গিয়ে আমার কোথায় বাগদি বাউরি দুটো আলাদা আলাদা সমাজ, ব্যাস এসব করছেন এখানে, আপনারা দেখছেন। এর কোনো পার্থক্য নেই, কারণ এই শাসকরা ভয় পায়, আপনাদের একতাকে ভয় পায়, আর তাই আপনার একতাকে ভাঙতে চায়, আর ভাঙতে পেরেছিল। কিছু মনে করবেন না, এটা আপনাদের দোষ নয়, দোষ আমাদের। আমি সেটা মেনে নিচ্ছি, দুর্বলতা আমাদের, কিন্তু এটা হয়নি 2019 সালে। ভাগ করতে পেরেছিল তো? কি বললো? আগে রাম পরে বাম, আগে রাম পরে বাম, মানে এটা রামকে পার করে দাও, এরপরে বামকে দেবে। আপনি যদি এদের সঙ্গে দেখা হয় এখন কি বলবে? পরে বাম বলছে না, এর পরের বারে বাম, এবারটাও রামকে পার করে দাও। আগেরটাও করেছিল। এখানে বিরক্ত লোক, তৃণমূলের উপরে আক্রমণ হচ্ছে সমস্ত অংশের উপরে, এবং গরিব মানুষের উপরে বেশি করে, এবং তার মধ্যে বড় অংশ যেটা গরিব মানুষের মধ্যে, আপনারা, আমি কি বলবো যে আপনারা এসব জানেন ভালো করে আমার চাইতে জীবনের অভিজ্ঞতা দিয়ে, তাদের মধ্যে কেবল আপনি যদি ধরেন আদিবাসী, তফসিলি, দলিত, যাকে অন্যান্য রাজ্যে বলা, তারপরে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, সংখ্যালঘু, এরা করে আমাদের রাজ্যের 51 ভাগ, কিন্তু গরিবদের 71 ভাগ হচ্ছেন এরা, এই মানুষ। এদের যদি ভাগ করে দেওয়া যায়, যাও এই বিজেপি ঢুকে পড়লো ওখানে, কিনা তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে বিজেপিকে ভোট দাও। কিছু লোক চলে গেলেন বিজেপির দিকে। এই তো এখানে আমি জানি ভালো করে, এই কেন্দ্রে এখানে যখন ভোট গোনা হয়েছে, তখন এখানে বিজেপির কোনো এজেন্ট ফেজেন্ট ছিল না ভোট গোনবার। তো ভোট পেল কোনখান থেকে? পেয়েছে। তার মানে এই নয় যে কি বলে ভোট দেননি মানুষ, দিয়েছেন। তারা ভেবেছেন একে দিয়ে এটা তৃণমূলকে মোকাবিলা করতে হবে। আর এক দল গিয়ে বলছেন, এখনো বলছে না বিজেপি ভয়ঙ্কর শক্তি, কোনো সন্দেহ নেই। সারা দেশে গুন্ডামি করছে, গুন্ডাগিরি করছে বিজেপি। এর গুন্ডাগিরি হচ্ছে এইখানে পশ্চিমবাংলার সীমানার মধ্যে। ইনি ওই কয়লার টাকা নিয়ে তারপরে কি বলে এই যে 5 রকম করে আর কি বলে, কয়লা পাচার করবে, তারপরে গরু পাচার করবে, তারপরে চিটফান্ড, এটা ওটা, একটা হাজার কোটি টাকা অবশ্য আছে, 500 থেকে 1000 কোটি টাকা এইসব। কিন্তু ও তো লক্ষ কোটি টাকার ব্যাপার ওখানে। তো ও তো এইসব নিয়ে করছে না, ওসব ভাব পায় ওখানে ওই দিল্লিতে যারা আছে। কিন্তু যেটা করে সেটা হচ্ছে যুদ্ধ বিমান রাফালে, আপনি ভাবুন, তারই এটা কয়লার ব্যাপার নয়, গরুর ব্যাপার নয়, এই চিটফান্ডের ব্যাপার নয়, অনেক বিশাল বিশাল টাকা। ও ডাকাত এ হচ্ছে এখানকার এই পাড়ের একটু মস্তাঞ্চল করে এইসব আর কি, এই যে তৃণমূলের কথা বলছি আমি। কিন্তু আসল কথা হচ্ছে এটাই যে মনে রাখবেন যে ওটা বিপদ, কোনো সন্দেহ নেই, কিন্তু তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে। একদল বলছে বিজেপিকে দিয়ে তৃণমূলে আটকাও, একদল বলছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাও। সংখ্যালঘুরা কোথায় যাবে? বিজেপির দিকে যেতে পারবে? তারা জানে আমাদের দেশের স্বাধীনতার পর সংখ্যালঘুদের মধ্যে এরকম নিরাপত্তাহীনতা, এরকম একটা অনিশ্চিত অবস্থা এইরকম কখনো হয়নি। আর এরা সবসময় একসময় লড়াইতে ছিলেন। বর্ধমানের কমরেড হরেকৃষ্ণ কোড়ার, কমরেড বিনয় চৌধুরী থেকে আরম্ভ করে বহু এখানে অনেক আরো আগে যাওয়া যায়, সেসব আমি ইতিহাসে যাচ্ছি না। এখানে কৃষক সংগ্রামে যে দীর্ঘ ঐতিহ্য, সারা দেশের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা, সারা বাংলায় তারা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। গরিব খেটে খাওয়া মানুষ, এই আদিবাসী, এই তফসিলি, এই সংখ্যালঘু, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় থেকে আরম্ভ করে অপেক্ষাকৃত উচ্চ বর্ণের যারা, তারা সবাই একসঙ্গে গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের লড়াই, সেই লড়াই ভেঙে নিতে পারলো, মানুষের ঐক্যকে ভেঙে দিতে পারলো। মেরুকরণ এইটা কানে কানে বলে এই একে দিয়ে ওকে হটাও, ওকে দিয়ে একে হটাও। আমরা যে আজকে এখানে মিলিত হয়েছি, আপনি ভাবছেন যে
আমরা যে শহীদদের স্মরণ করছি, আমরা কি তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পারবো? আমরা কি তাদের কাজ করতে পারবো? যদি গরিবের মধ্যে এই যে বিভাজন এইরকম করে যদি করে দেওয়া যায়, তাহলে এই শাসকদের রাজত্ব, সে বিজেপি হোক আর তৃণমূল হোক, এদের একটা জায়গায় বোঝাপড়া তো পরিষ্কার আছে, কেউ না জানে। নাড্ডা যখন বিজেপি সভাপতি এখানে আসেন, নাড্ডা এসে কবে নাড্ডায় পড়লেন, তখন এই মুখ্যমন্ত্রী আর ওদের কি বলে বচসা হয়, ওর গাড়ি কি আক্রমণ হলো কি হলো, তারপরে আরো এখন পুলিশ বাড়িয়ে দিয়েছে। যাই হোক, নাড্ডাকে আমরা বলি, আর অমিত শাহ কি বলে এদের নরেন্দ্র মোদী, এদের আমরা বলি যে আপনারা যাদের কথা মতো চলেন, সে আরএসএস। এই আমাদের মুখ্যমন্ত্রী যখন ওখানে গেছিলেন, তখন ও তো মা দুর্গাকে বলে সার্টিফিকেট দিয়েছে যে আপনি মা দুর্গা, কারণ আপনি কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েন, তার জন্য আপনি আমার কাছে সাহায্য চাইতে এসেছেন, আপনি মা দুর্গা বলে ওকে সার্টিফিকেট দিয়েছেন। এখন আপনি চেঁচামেচি করলে হবে? মা দুর্গা আপনারা এরকম করছেন, যাকে মা দুর্গা বলেছে। আর ইনি বলেছিলেন এদের দেশভক্ত, এখন প্রত্যেকদিন গালিগালাজ করতে আছেন। এখন আর আপনি পাপনি বলেন, এখন তুই ওর যা আছে আর কি, মুখ্যমন্ত্রীর কথা বলছি, যে ভাষায় গালিগালাজ করছেন। আর এই খিস্তি কেউ হচ্ছে টিভিতে, আর লোকে অনেক সময় যাতে ওইটাই থাকে। আর বাকি এত যে সব সমস্যা, এই যে বেকারি, জিনিসপত্রের দাম বাড়ছে, কৃষকের জীবনে সংকট, শ্রমিকের উপরে আক্রমণ ইত্যাদি ইত্যাদি, আর বাকি এর না অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ইত্যাদি, এই যে আক্রমণ হচ্ছে, আজকে না কালকেই দেখলাম যে বেরিয়েছে যে দলিত, যারা সারা ভারতে দলিত বলে, আমাদের এখানে তফসিলি জাতি এসব বলা হয় ঠিকই, আমাদের বলে যে দলিত নেই আমাদের এখানে, তার কারণ আমাদের এরকম নেই, উত্তর ভারতের মতো ছোঁয়াছুঁই নেই। এটা ঠিক নয়। মানে সামাজিক বৈষম্য আছে আমাদের সমাজে, সামাজিক বৈষম্য আছে, সবাই সমান নেই। সমাজে যেরকম গরিব ধনী আছে, সেইটার বিরুদ্ধে লড়াই, শ্রেণী সংগ্রাম, সেই বৈষম্যের লড়াই কমিউনিস্টরা সে লড়াই করে, কিন্তু তারা জানে কথা যে গরিবদের মধ্যে এই অংশই হচ্ছে সবচাইতে বড়, অন্যরাও আছেন, তাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে লড়তে হবে। অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই একসঙ্গে আমাদের চালাতে হবে। তারা যে মর্যাদা পেয়েছিলেন, সেটা আক্রমণ হচ্ছে সারা দেশ জুড়ে। হিসাব বেরিয়েছে কালকে, সেই হিসাবে দেখা যাচ্ছে যে 5-6টা রাজ্যে সাংঘাতিক ব্যাপার, যে কিরকম এদের উপরে আক্রমণ হচ্ছে। আপনারা খবর পান, হাতরাস থেকে আরম্ভ করে, আমি যাচ্ছি না তার। আর পশ্চিমবাংলা, গুজরাট, আমি দেখলাম সেই তালিকার মধ্যে তারও নাম আছে, সংখ্যায় বেশি তা না। বলছে যে এখানে আক্রমণ হয়, এদের উপরে যে অবিচার হয়, সেই থানায় গিয়ে ডায়েরি করতে পারে, অভিযোগ করতে পারে না, তাও কি কেস সংখ্যায় কি করে আমরা হিসাব করব? কাজে আছে, তাদের রাগ আছে। রাগটা তো আপনার বিজেপিকে দিয়ে, যারা ব্রাহ্মণ্যবাদী, যারা হচ্ছে মনুবাদী, যাদের নীতি হচ্ছে, দর্শন হচ্ছে, যারা এই সংবিধানে মানে না, আমাদের দেশের যে সংবিধান আছে সেসব মানে না, স্বাধীনতার সময় মানেন। আমাদের দেশের স্বাধীনতা যখন হলো, তখন যে সংবিধান সভা হয়েছিল, তারা যে সংবিধান তৈরি করেছে, অনেকটা ঢিলে হয়ে গেছে, কিন্তু তার যে মূল নীতিগুলো এখনো আছে, তারা মানে না বিজেপি। আমাদের যে আছে তেরঙ্গা ঝান্ডা, জাতীয় পতাকা, মানে না বিজেপি। আমাদের যে আছে জাতীয় সঙ্গীত, জনগণ মন গাইতে হলে সবাইকে উঠে দাঁড়াতে হয়, মানে না ওরা এসব। ওরা বলছে সংবিধান করতে হবে মনোবাদ মেনে, এইটাই তো ওদের লেখা আছে, মনোবাদ, মনুস্মৃতি, লেখা সংস্কৃতি ইত্যাদি। কিন্তু এগুলো এখন বাংলা হয়েছে, যে কেউ বাংলা ইংরেজি সব হয়েছে, যে কেউ পড়তে পারে। আমরা তো অনেকবার ছাপিয়েছি। আমি বলছি তাতে কি লেখা আছে? ব্রাহ্মণ তারা হবে সমাজের মাথা। আমিও ব্রাহ্মণের বাড়িতে জন্মেছিলাম, তো আমি আপনাদের হয়তো বলেছি আমার ওইটা নেই, যেটা জামা খাওয়া করলে এখানে একটা মানে এটা নেই, ব্রাহ্মণরা কেউ রাখবেন না কিছু। ও ছোটবেলায় বুঝেছিলাম যে এটা পরে কিছু লাভ নেই, এটা খালি মানুষের সঙ্গে মানুষকে তার মধ্যে দেওয়াল তুলতে সাহায্য করে, এটা রেখে লাভ কিছু নেই, এই দরকার নেই জিনিসটার কিছু। আমার বাবা আমাকে বলেছিলেন যে তুই তাহলে আমার এটা যে ফেলে দিলি, তুই আমার মুখে আগুন দিবি, তাহলে সেটা তো পারবি না, হবে না, তাহলে মুখাগ্নি কে করবে? বুঝলি, ভাইরা যারা করে তারা করবে, সব ভাইও করে না, আবার যাই হোক ছোট ভাই ছিল করেছে। আমি অত সব কথাই যাচ্ছি না। আমি বলছি এটা কি কখনো মানুষের মধ্যে ছোঁয়াছুঁই, জাত পাত এখানে কমেছে কেন? কৃষক আন্দোলন যখন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে জমির জন্য, তখন তো সবাই একসঙ্গে মিছিল করে এসছেন। তারপরে সম্মেলন হয়েছে যখন
একসঙ্গে থেকেছেন, দুদিন সম্মেলনে এক জায়গায় ঘুমিয়েছেন, একসঙ্গে পাপ করে খেয়েছি। আমাদের তো ওই কি বলে অমিত শাহর মতো গিয়ে নাটক করার জন্য এই আদিবাসী বাড়িতে খেতে গেলাম, আমি ওখানে দলিতের বাড়িতে খেতে গেলাম, আমি ওখানে কি বলে ওই যে বীরভূমে যারা বাউল তাদের বাড়িতে গেলাম, ছবি ফবি তুলে ঘন্টার পর ঘন্টা দেখাতে আছে। কারণ আপনি সারা জীবন জাননি, আপনারা মনুবাদে বিশ্বাস করেন, যেখানে ব্রাহ্মণ হবে মাথা আর ক্ষত্রিয় হবে বাহু। বাহু মানে যা দিয়ে রাজত্ব চলবে, দেহ হচ্ছে বৈশ্য আর পায়ের তলা হচ্ছে সূর্য। এরা অস্পৃশ্য এবং তাদের মালিকরা বাকি উচ্চবর্ণের, তারা তাকে খুনও করতে পারে, তার কোনো বিচার হবে না। আদিবাসীরা হচ্ছে ওইরকম প্রায় রাক্ষসের মতো জঙ্গলে থাকে, এই হচ্ছে তাদের মোটামুটি মনস্থিতি যা করেন। আর বাকি তখন তো মুসলমান ছিল না, তাদের লেচ্ছ বলে, খ্রিস্টান হোক মুসলমান হোক অন্যান্য যারা অন্যান্য ধর্মের, সেটা পরের কথা, আমি সেসব কথায় যাচ্ছি। এই তাদের মেয়েরা মহিলারা মানুষই নয়, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়া উচিত, তাদের বাড়িতে থাকা উচিত, বেরোনো উচিত না। তারা খালি সন্তান জন্ম দেবে আর কিছু করবেন, এদের বিশ্বাস করবেন, এরা চরিত্রগত ভাবে খারাপ, এইসব মনুষ্যত্বেতে লেখা আছে এইসব। আর সেই সব কথা বলে তো আর বলবে না আপনাদের কাছে সমর্থন চাইতে, সেটাকে রেখে দেয়, চাপা রেখে দেয়। আর টিভিতে দেখায় আমি এর বাড়িতে খেতে গেলাম, ওর বাড়িতে দেখো আমি সব এই করছি, মহিলাদের জন্য এই করে দেবো, কি বলে 3 সব করে দেবো, ইত্যাদি ইত্যাদি এইসব বলে বেড়া। এই বিভাজন করতে চাচ্ছে। আমাদের লড়াইটা বুঝতে হবে সেই জন্য যে আমরা বামপন্থীরা আমরা চেষ্টা করছি সেই জন্য কত বেশি মানুষকে এক করা যায়। কংগ্রেসের সঙ্গে আমরা ওই সব জানেন আপনারা, আগে চেষ্টা করেছি, গতবারে 2016 সালে এটা অর্ধেক হয়েছিল, অর্ধেক হয়নি, বোঝাপড়া স্পষ্ট হচ্ছিল না। তারপরে মাঝখানে লোকসভায় হলো না, তারপরে আবার বিধানসভায় চেষ্টা করছি। কেউ কেউ আমাদের বলেন না রে আপনারা কংগ্রেসের সঙ্গে গেলেন নাকি, এটা কি ব্যাপার? কংগ্রেসের সঙ্গে আপনারা এত লড়েছেন, এতজন শহীদ হয়েছে, আবার কংগ্রেসের হাত ধরেছেন, এতে কি ব্যাপার আছে? এতে আমরা কংগ্রেসের সঙ্গে লড়েছি, লড়তেও চাই, কংগ্রেসও আমাদের সঙ্গে লড়তে চাই, কংগ্রেস তো আমাদের সঙ্গে লড়েছে আর আমরা ওদের সঙ্গে লড়েছি, ঠিক আছে, লড়তেও চাই। কিন্তু এখন মুশকিল হচ্ছে, এখন তো কংগ্রেস ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে এখানে তৃণমূল আর ওখানে বিজেপি। সুতরাং এখন বাকি যারা বিরোধী যারা আছে তাদের যেরকম সারা দেশে ঐক্যবদ্ধ করছে, আমাদের রাজ্যে আমাদের চেষ্টা করতে হবে সেরকম যত রাজনৈতিক শক্তি আছে, তৃণমূল বিজেপি, এই দুয়ের মধ্যে ভাগাভাগি থাকবে, এরা এইসব করতে থাকবে, এই তু এই যে বলে এইসব করতে থাকবে। সেই জন্য তার বিরুদ্ধে যত শক্তি আছে তাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে। এরা চলে যাক, তারপরে কংগ্রেসের সঙ্গে যত ইচ্ছা লড়ুন আর কংগ্রেস আমাদের সঙ্গে যত ইচ্ছা লড়ুন, তাতে কিছু যায় না আসে। কিন্তু আমি বলছি এরা থাকলে খুব মুশকিল, এটাই হচ্ছে অনেক বড় বিপদ এখানে বাংলার জন্য, আর ওরা বিজেপিতে সারা দেশের জন্য। সেই জন্য এর সঙ্গে একটা এখন আপনারা জানছেন কাগজে এটা ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট বলে একটা ফ্রন্ট তৈরি, সেটা হচ্ছে একটা ফ্রন্ট মানে একটা মোর্চা, তাতে মূলত সামাজিক শক্তি যেগুলো, এই যাদের বললাম আমি, এই যে সংখ্যালঘু আছেন, আদিবাসীরা আছেন, তফসিলি জাতি, তাদের বিভিন্ন সংগঠন আছে, তাদের বিভিন্ন সংগঠন, সংখ্যালঘুদের অনেকগুলো সংগঠন আছে, তাদের আছে, এদের কতগুলো সংগঠন আছে, আর তারপরে এই সব নিয়ে তারা একটা, এবং অন্য যারা মতুয়া তারা আছেন এর মধ্যে, কি বলে, তাছাড়া উচ্চবর্ণের যদি গরিব হয় কোনো কারণে সেসব তো আছে, উচ্চবর্ণের কি সব বড় লোক নাকি, এইবার তো তাদেরও গরিব আছে না, যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় কি এইসব, ওগুলো সব আমি জানি না ভালো করে, জাতপাত বুঝতে পারি না, অনেক সময় নাম পাম ধরে অনেকে বুঝে দিতে পারে। কিন্তু আমি বলছি যে এই যে জিনিসটা, এটা একটা এরকম মঞ্চ তৈরি করেছে, এখন তারাও বলছেন যে হ্যাঁ এরা দুইজনের বিরুদ্ধেই লড়তে হবে। আপনারা যখন করেছেন আমরা আপনাদের সঙ্গে এটা বোঝাপড়া করতে চাই, ঠিক আছে, বোঝাপড়া হচ্ছে, ওখানে আলোচনা হচ্ছে। আমরা চাই যত তৃণমূল বিজেপি বিরোধী শক্তি আছেন, যারা ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তি, সেই শক্তিকে একজোট করা, খালি বামপন্থীদের না, যাতে করে মানুষকে ভাগ ভাগ করার এই চেষ্টা, এই যে ভাগ করো আর শাসন করো যা ব্রিটিশরা তৈরি করেছিল আর দেশটাকে ভাগ করে গেছিল, আমাদের সেই আপোষের স্বাধীনতা, তারপরে এখনো ভুগতে আছি, লড়ালড়ি হচ্ছে, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, পাকিস্তানেও শান্তি নেই, ভারতেও শান্তি নেই, বাংলাদেশেও খুব শান্তি আছে আমি তা বলতে পারবো না, কিন্তু অপেক্ষাকৃত শান্তি আছে। এখানে এই ভাগ করে ওখানে মায়ানমার বার্মাতে কি হচ্ছে হয়তো অনেকে জানেন,
শ্রীলঙ্কায় কি হচ্ছে অনেকে জানেন, আমি সেসব কথায় যাচ্ছি না। এই সাম্রাজ্যবাদের যে নীতি, ভাগ করো আর শাসন করো, এইটাকে রুখে দাঁড়াতে হবে, সবাইকে একজোট হয়ে লড়তে হবে। তাহলে কেন একসঙ্গে আমরা শহীদদের স্মরণ করছি? অশ্রদ্ধা হবে, এটা তো শেখাননি তারা। এর জন্য লড়াই করেন মানুষকে একসাথে। আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা আমরা বলি দুনিয়ার মজদুর একক, এইটা একটা স্লোগান, এই ঝান্ডা, এই একটা ঝান্ডা যা পৃথিবীর সব দেশে আপনি পাবেন। আর এই একটা স্লোগান দুনিয়ার মজদুর একক, বিভিন্ন ভাষায় সারা পৃথিবীতে সব দেশে আপনি পাবেন একটা ঝান্ডা, একটা স্লোগান। কারণ আমরা সারা দুনিয়া ব্যাপী মিনরিটি মানুষ, জাতি, ধর্ম, ভাষা, দেশ নির্বিশেষে তাদের ঐক্যবদ্ধ করার জন্য লড়াই করি। আমরা সবাই ইনকলাব জিন্দাবাদ যে যেরকম ভাষায় তাদের বলে, আর তাদের সবাই এরকম লাল সালাম করে। এটা এত বড় মঞ্চের ঐক্য করতে চাই আমরা লড়াইয়ের জন্য। এটা ভাগ করবার চেষ্টা হচ্ছে, এবং এটা যদি ভাগ করতে পারে দুর্বল হয়ে যাবে, এটা হচ্ছে কথা। আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি, সেই জন্য তাদের কি করে ঐক্যবদ্ধ করে লড়াই করা যায়, এবং এদের হটাতে হবে, এদের হটাতে হবে। আর খালি এই তৃণমূলকে হটালে হবে না। ওই যে বিজেপি আছে ওখানে দিল্লিতে, এখন সব বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে, দেখছেন আপনি। এখন কি 2019 আছে নাকি? এত বিরাট ওই যে সব কি টাকা জমা দেয় না বন্ডে, 45% বিজেপি পেয়েছে। এই বড় বড় কর্পোরেটদের টাকা, ওই টাকা তো টাকা দেয় না, বন্ডে জমা দেয়। কে বন্ডে কার কাছ থেকে পেলেন সেই হিসাব ওরা দেবেন। কিন্তু এইটা হিসাব পাওয়া যাচ্ছে যে 45% যা বন্ডের টাকা বিজেপি পেয়েছিল 2019 সালের ভোটে। আর 2 নম্বর পার্টি হচ্ছে তৃণমূল, কংগ্রেস না। তৃণমূল হচ্ছে একটা রাজ্যের পার্টি, আর কংগ্রেস হচ্ছে সারা দেশের পার্টি। সে 2 নম্বর না, 2 নম্বর হচ্ছে তৃণমূল। এই বেশিরভাগটা হয়ে গেছে বিজেপি আর তৃণমূল। অবশ্য তৃণমূল, বিজেপির ধারে কাছে তৃণমূল নেই, কিন্তু আমি বলছি 2 নম্বর এই টাকা যে ভাগ হয়েছে। তো 45% পেয়েছে। 45% পেয়ে কিন্তু টাকা 45% মানে খরচা করেছে যা আপনি বুঝতে পারেন, যে অন্য কোনো পার্টি তাদের কাছে পারবে না সেই সব করতে। কারণ কাগজ কি টিভি, তারা কি বলবে, কি দেখাবে, তারা বিজ্ঞাপন দেবে কিনা, সেই নীতি তো ওদের উপরে নির্ভর করে। আমাদের কাগজে তো আর কেউ বিজ্ঞাপন দেবে না, দিলে এই তৃণমূলের সরকার তার পিছনে লাগবে, কেন এদের কাজগুলি বিজ্ঞাপন দিয়েছে। টিভি কাগজ সেইসব বিজ্ঞাপনের উপর নির্ভর করে। আর ওদের কথা না শুনলে ইনি হন মুখ্যমন্ত্রী আর ওই প্রধানমন্ত্রী, তাদের কাগজ থাকবার চালাবার মুশকিল আছে। তাদের কোথায় জেলে পুরে দেবে, না হয় তাদের কিছু মামলা হবে, কিছু হবে, এইসব অনেক কিছু হয়েছে আমরা জানি। তো আমি বলছি এত সব টাকা খরচ করেও তারা তো ভোট ওরকম পায়নি সেই অর্থে, কিন্তু কম ভোট পেয়েও 45% টাকা খরচা করে, কি বলে বন্ডের টাকা যদি আপনি ধরেন, তাতে 34-35% ভোট পেয়েছিল। কিন্তু এরা বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করলো এনডিএ আর বাকি দল ফলগুলোকে নিয়ে। এখন কি দেখছেন আপনারা? দেখছেন, আমি বলছি না একদম। তারপরে যতগুলো ভোট হচ্ছে বিজেপি হারছে, জোরে সাফ করে দিচ্ছে একদম। এই যে পাঞ্জাব হরিয়ানায় যা হলো, বিহারে যা হলো, প্রায় একদম কানায় 0.3% এই ভোটের ফয়সালা হয়েছে। ওই সরকার নীতিশ কুমারের থাকবে কিনা ঠিক নেই। এই এতগুলো দলকে নিয়ে এনডিএ করেছিল, তাদের সঙ্গে একটা দল ছাড়া প্রায় কার্যত কেউ নেই, সব ছেড়ে গেছে ওদের, এবং আরো বিচ্ছিন্ন হচ্ছে। ওকে হটাতে হবে, নাহলে সারা দেশের সামনে বিরাট বিপদ, আমাদের বিরাট আক্রমণ আসবে সমস্ত মানুষের উপরে, এবং সেই জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আর এখানে বাংলায় একে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে। এটা গ্রামের ভাষায় যা বলে, আপনারা যে বসে আছেন না, ঘাস, এই ঘাস, এই এটা মানে গরু খাওয়া খুব মুশকিল আছে। এটা বিশেষ ধরনের ঘাস হলে গরু খেতে আসে। সেই ঘাসটা বিশেষ করে যদি বিজেপির গরু হয়ে থাকে না, যাকে ওরা গোমাতা গোপিতা বলে, এই গরু যদি হয়ে থাকে, তাহলে ওর খুব ভালো পছন্দ হচ্ছে এই ঘাস ফুল। এই ঘাস ফুল আর দুপুল এদের একটা ভালো সম্পর্ক আছে। ঘাস ফুল অর্থাৎ যদি ঘাস থাকে, গ্রামের লোকেরা সেজন্য বলে, ঘাস ফুল যদি থাকে তাহলে গরু আসবে। সুতরাং গরুকে যদি ঠেকাতে হয়, তাহলে ঘাস ফুলকে উপড়ে দিন, তাহলে আর গরু আসবে না। ওইটা ঘাস ফুল যতদিন আসবে ততদিন পর্যন্ত গরু আসতে থাকে। ডক্টর বিধান রায় থেকে আরম্ভ করে, তারপরে কি বলে প্রফুল্ল সেন থেকে আরম্ভ করে জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত বিজেপি এরা কোথায় ছিল? এলো তো এর সময়, উনি তো ডেকে এনেছিলেন। জ্যোতিবাবু যেটা বারবার বলতেন যে আপনার সবচাইতে বড় অপরাধ, অনেক অপরাধ করেছেন, সে অপরাধের শেষ নেই। আমি বলতো আপনার এসব আর কেন বলবেন ওকে, আমরা বলতে পারি, আপনি কেন বলবেন, আমরা বলতাম ওকে। তো যাই হোক,
কিন্তু উনি এটা বলেছিলেন আমাদের এক কথায়, এই এক কথায় তো আর আমি ওরকম জানি না, ঠিক আমাদের পক্ষে বলা মুশকিল, যেটা উনি পারতেন সে আমরা সব পারি। বলেছিলেন যে আপনার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আপনি এদের ডেকে নিয়ে এসেছেন, বিজেপিকে এখানে ডেকে নিয়ে এসেছেন। সেই ইনি ডেকে এনেছেন, ইনি কাঁধ পেতে দিয়েছিলেন, পিঠ পেতে দিয়েছিলেন, এখানে জায়গা করে দিয়েছেন। এবং তৃণমূল যতদিন থাকবে তাই বিজেপির বারবারও এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাই ফুলে ফেটে বিরাট হয়েছে। এটা আমরা মিটিং করার অনুমতি পাইনি, যখন মাঠে স্কুলে কনফারেন্স করবো, সম্মেলন করবো, অনুমতি পাচ্ছি না, হল পাচ্ছি না, তখন বিজেপি RSS এর তাদের ট্রেনিং ক্যাম্প চলছে ওখানে 7 দিন ধরে। এরকম হলো, এটা কখনো হয়নি, সেই জন্য বলছি। সেই জন্য এদের সম্পর্ক হচ্ছে এইরকম। আমি আপনাদের খালি বলতে চাই, কালকে আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা এখন কি বলছেন আপনি, যদি তৃণমূল আর বিজেপি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়? আমি বললাম দেখতে হবে, ওরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কিন্তু আপনি লিখে নিন, আমি এখানেও বলছি লিখে নিন যে এরা দুজন এক হয়ে গিয়ে তারপরে সরকার করবার চেষ্টা করবে। হয় তৃণমূল বিজেপিকে সমর্থন করবে, নাহলে বিজেপি তৃণমূলকে সমর্থন করবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল বিজেপিতে এখন আপনি আলাদা করতে পারছেন না, এখন জলে জলে যাচ্ছে। কে কবে উপপ্রধান, প্রধান থেকে আরম্ভ করে তারপরে MP, MLA, মন্ত্রী, নেতা সব একদল করে যাচ্ছে। আর কজন যেতে বাকি আছে তা জানি না, খালি লিস্ট দেখছি, এরপরে এ যাবে সে যাবে। আমি খালি ভাবি মুখ্যমন্ত্রী আর পুরো হরিশ চ্যাটার্জি স্ট্রিট ওটা কবে গিয়ে বিজেপিতে ঢুকে যাবে, এটা খালি সময়ের অপেক্ষা। আমি ঠিক বলতে পারছি না। যদি অবস্থা দেখেন ভোটের পরে যে দুজনে ছাড়া হচ্ছে না সরকার, দুজনে মিলে করবেন, আমরা আপনাদের বলছি সেই জন্য আমাদের অনেক বড় ঐক্য দরকার, অনেক বেশি মানুষ, যাতে বিজেপি আর তৃণমূল মিলেও এখানে সরকার করতে না পারে পশ্চিমবাংলায়। তার জন্য আমাদের সেই রকম একটা ব্যাপকতম মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের সামনে সেটাই বিপদ। আর এটা যদি করতে পারি তবে কি আমরা এই শহীদদের যে স্মৃতি স্মরণ করছি ইত্যাদি স্মরণ সভায় আমরা এখানে মিলিত হয়েছি, তবে গিয়ে তাদের উদ্দেশ্যে আমাদের প্রকৃত অর্থে আমরা আমাদের যে দায়িত্ব তা পালন করতে পারি। আমরা বিশ্বাস করি সে লড়াই পশ্চিমবাংলার মানুষ লড়ছেন, লড়বেন এবং জিতবেন, এবং সে লড়াই আপনারাও জিতবেন। মনে রাখবেন, শহীদদের মনে রাখবেন, আর ভুলবেন না ওই হত্যাকারীদেরও ভুলবেন না। মনে রাখা হবে, ওদের কথাও মনে রাখা হবে, আর যা করার তা করতে হবে, এটাও মনে রাখবেন। এটাই হচ্ছে আজকে শপথ। সেই শপথ নিয়ে ফিরে যান, যাতে মাথা উঁচু করে আপনি এইখানটায় দাঁড়াতে পারেন, আর এই শহীদদের হত্যাকারীদের তাদের যাতে যথাযথ সাজা হয়, বিচার হয়, সেটা নিশ্চিত করতে পারেন। সেই শপথ নিয়েই আপনারা ফিরবেন। জয় হোক আপনাদের। ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা ও লাল সালাম জানাই সবাই। কমরেডগণ, বন্ধুগণ, কমরেড প্রদীপ তাক এবং কমরেড কমল গায়েনের এই 10ম শহীদ দিবসে দাঁড়িয়ে যে আহ্বান নেতৃত্ব আমাদের কাছে রেখেছেন, তৃণমূল এবং বিজেপির বিরোধী সমস্ত শক্তিকে একজোট করে তাদের ক্ষমতা থেকে হটাতে হবে, সেই আহ্বানকে আমরা গানে গানে বাড়ি বাড়ি আমাদের পৌঁছে দিতে হবে, যাতে তাকে কার্যকর করতে পারি। তবেই আমরা প্রদীপ এবং কমরেড কমলদার প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা জানাতে পারবো। এই আশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের এই সভার কাজ আমরা শেষ করছি।